এতটা যদি প্রশ্ন করেন যে কে ওখানে, উত্তর আসবে একটাই, ভূত এফএম। সাথে আছে আপনাদের সবার, এবং ঘড়িতে সময় এক্স্যাক্টলি সকাল রাত 11টা বেজে 59 সত্যি। এবং যেটা বলবো সেটা হচ্ছে যে ঈদের আগে বেশ কি বলবো, যেদিন আমরা সবাই মিলে একসঙ্গে ছিলাম, এবং তারপরে তো আমরা অনেক কিছু শো যেগুলো আমরা শুনিয়েছি আপনাদেরকে, সেগুলো অনেক পুরনো শো ছিল, কিন্তু আজকে আবারও আমাদের সঙ্গে নতুন মানুষ, নতুন আমাদের গেস্ট, এবং তাদের অনেক অনেক অভিজ্ঞতার কথা আমরা শুনবো। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি। এবং SMS করার নিয়মটি বলছি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর রেগুলারলি আপনাদের অসংখ্য SMS পাই, এবং SMS এর সাথে সাথে আপনাদের ইমেলও পাই, যারা আপনাদের স্টোরিগুলো একটু বড় আকারে শেয়ার করতে চান, এবং যারা চান যে স্টুডিওতে এসে আমাদের সাথে জয়েন করবেন এবং আপনাদের ঘটনাগুলো শেয়ার করবেন সবার সাথে, তাদের যেটা করতে হবে, ইমেল করতে হবে আমাদের। আর ইমেল করার নিয়মটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল পাঠিয়ে দিতে পারেন। আর এই মুহূর্তে আমার কাছে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি যে SMS আছে, যে SMS গুলো আগের সপ্তাহে, আমি সেই SMS গুলোর কিছু কিছু অংশ আমি পড়তে চাই। তার মধ্যে দেখতে পাচ্ছি তামজিদ আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং তামজিদ বলেছেন যে জিনদের মধ্যে ভালো জিন আছে আর খারাপ জিন আছে, খারাপ জিনকে আমরা ভূত বলি মেবি। নিলয় বলেছেন যে আপনাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সত্যি স্কেরি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছেন, ভয় পাচ্ছি। ওকে, সো আমি তাকে আপনার পক্ষ থেকে থ্যাঙ্কস জানাচ্ছি সেই জন্য মাসুমকে। আর জুই লিখেছেন যে আমার নিরস জীবনে ভূত FM এর কাহিনীগুলো অনেক আনন্দের। ওকে, আমার মনে হয় যে অনেক সাহসী আপনি, এবং আপনাদের আনন্দ দিতেই চাই আমরা। আর শৈলী লিখেছেন যে আমরা আজকে নতুন বাসায় আসছি, সেই দিন এসেছিলেন আর কি, এবং বলছেন যে আপনাদের কথা শুনে ভয় পাচ্ছি, আর আমি আর আপু শুনছি ভূত FMটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। শুভ লিখেছেন যে ভাইয়া খুব ভয় লাগছে, আরো ভয় চাই, প্লিজ গিভ মি সাম ভয়। ওকে, আমরা ট্রাই করবো, আমাদের বেস্ট ট্রাইটা আমরা করবো আপনার জন্য। কুইন অফ স্মাইল আমাদের লিখেছেন যে আমার জ্বর আসছে, বাট তারপরও ইচ্ছে করছে না ভূত FM থেকে ছেড়ে ঘুমাতে, বিকজ আই লাভ ভূত FM। থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণ আমাদের SMS করেছেন এবং বলেছেন যে আমাকে প্রতি রাতে একটু ঘুমিয়ে গেছি, আর এমন অবস্থায় মাথায় কে যেন তার হাত বুলিয়ে দেয়, এরকম একটা অনুভব করেন যখন একটু একটু ঘুম আসে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি এটা ঘুমের মাঝে অনুভব করেন কিনা, স্বপ্ন দেখেন না তো? যদি স্বপ্ন না দেখেন, বা একদম আপনি নিশ্চিত হন যে আপনি ঘুমোচ্ছেন না কিন্তু এরকম ঘটনা ঘটছে, তাহলে ব্যাপারটা সত্যি চিন্তার। তাছাড়া আমার মনে হয় চিন্তা কোনো কারণ নেই, তবে একটু চেক করে দেখবেন, আমার যেটা মনে হয়। যাই হোক, আফজাল আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং আফজাল লিখেছেন যে আপনার শোনা গল্পের মতো অন্ধকারে হাতের স্পর্শ আমি অনুভব করেছি। আচ্ছা, হাতের স্পর্শ তিনি গতদিন আমাদের আমাদের এখানে দুজন হাজব্যান্ড ওয়াইফ, একজন একটা কাপল এসেছিলেন, তারা যে গল্পটা বলেছিলেন বা যে ঘটনাটা বলেছিলেন, সেই ঘটনার সূত্র ধরে নিয়ে SMS করেছেন। এছাড়াও যারা আমাদেরকে বলেছেন যে একা একা ভূত FM শুনছি, অনেক ভয় পাচ্ছি, বাট মনে হচ্ছে আপনারা আমার সাথে আছেন, নট রিয়েলি। যাই হোক, আমরা অনেক কথা বলছি, তার চাইতে আমরা আজকে পরিচয় করে দিই আমাদের সাথে যারা এসছেন, বেসিক্যালি তাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য। তাদের সাথে আমাদের সাথে একজন অতিথি এসছেন, আমাদের গেস্ট। আমি চাইবো যে উনি তার পরিচয়টা দেবেন। হ্যালো লিসনার, আমি খালেদ সাইফুল্লাহ, আমি উন্মাদ পত্রিকার সহযোগী সম্পাদক, সেই সাথে তবুতে রিপোর্টার হিসেবে কাজ করি। ওকে, খালেদ সাইফুল্লাহ, আপনার সম্পর্কে যে যতটুকু আমরা শুনেছি, যে আপনাদের একটা কি বলবো, যে একটা একটু আমি টানবো যে আপনার একটা বংশ, পীর বংশের ছেলে আপনি, সেই ব্যাপারে একটু বলবেন হালকা? হ্যাঁ, এটা আসলে মিথ্যা না। আমি আমার নাম খালেদ সাইফুল্লাহ, ঠিক আছে, কিন্তু সাথে একটা পদবি যোগ করা যায়, আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ। ওকে, এবং সেই সাথে যে সিলসিলা অনুযায়ী আমরা আমাদের সাথে বংশের সাথে আমরা পীর মুরিদের ব্যাপারটা সংযুক্ত। আচ্ছা, সেটা আমরা করে থাকি। ওকে, সো আজকে আমরা প্রথম যে ঘটনাটা আপনার কাছে শুনবো, সেই ঘটনাটা শুনলি। ঠিক আছে, প্রথম ঘটনাটা খুব রিসেন্ট ঘটনা দিয়ে শুরু করি। এটা আমার তবু অফিসের ঘটনা। আচ্ছা, তবু অফিস, আমরা তো ওখানে মাঝে মধ্যে রাত্র 11টা পর্যন্ত কাজ করি। কখনো এমন হয় যে সারা রাত থাকি। তো এমনই একদিন সারা রাত থাকার সময়, আচ্ছা, তখন কিন্তু অফিস আমি নেই। অফিসে তখন কাজ করছে আমাদের অনিক ভাই, হেড অফ কন্টেন্ট।
এবং মানে গ্রাফিক্সের কাজ যিনি করেন রাকা ভাই, দুজনে কাজ করছেন এবং দুজনে মিলে একটা প্ল্যান করলেন যে নতুন একটা ফিচার নামানো যায় তেনাদের রক্ষা প্রকল্প। কারণ তেনাদের রক্ষা প্রকল্প মানে যে ভূতদের রক্ষা প্রকল্প, কারণ ভূত কোথাও নেই তাদের ধারণা অনুযায়ী এবং আমাদের সবার ধারণা যে ভূত আস্তে আস্তে শহর থেকে চলেই যাচ্ছে এবং তাদের নিয়ে গল্পগুলো হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে একটা ফিচার করা যাক। তো ও দুজনেই কথা বলছিলেন যে এটার কি আদৌ দরকার আছে কিনা, কারণ জিনিসগুলো এখন আস্তে আস্তে মূল্যহীন, এটার দরকার নেই, নতুন কিছু আসা উচিত। কথাবার্তা শেষ হওয়ার আগে ঠিক মানে উঠে তারা খেতে যাবেন, ঠিক সেই সময় মানে অনেক একটা ছোটখাটো মানে ধাক্কা খান টেবিলের সাথে এবং অনেকগুলা পেপার যেগুলো ছিল পেপার সব ছড়িয়ে পড়ে যায়, টেবিলে একটা উল্টে পড়ে যায়। আচ্ছা, দুজন মিলে চিন্তা করলেন যে ঠিক আছে থাকুক, এটা আসার পর ঠিক করা যাবে। মানে নেক্সট যেদিন অফিস না, নেক্সট দিন অফিস না, তারা খেতে যাচ্ছেন, তারা রাতে থাকবেন অফিসে। তখন বাজে 2টা। আচ্ছা, তারা খেতে গেছেন এবং মানে একটা টেবিলের সাথে ধাক্কা লেগে 2টা টেবিল উল্টে গেছে। মানে পেপার টেবিলে যা ছিল সব মানে টেবিল মানে পড়া সয়লাভ মেঝে। 1 ঘন্টা পরে তারা আসলেন, যখন তালা খুলে দেখলেন যে সবকিছুই ওকে, টেবিলের জায়গায় এবং পেপার প্রতিটার জায়গায় লাগানো এবং যেগুলো মানে ড্রয়ার খুলে পড়ে গেছে সবগুলো জিনিস ড্রয়ার লাগানো। আচ্ছা, প্রথমত ঘটনা তারা বুঝতে পারেন না কি হলো, পরে দুজন একটা ধাক্কা খান, কারণ এখানে এমন কোন স্কোপ নাই যে কেউ এটা গুছিয়ে রাখবে। ওই রুমটা কি লক করা ছিল বা ওই রুমের চাবি অন্য কারো কাছে? ওই রুমটা লক করা ছিল এবং 100% শিওর দুজনেই যেটা যে ওই চাবিটা একমাত্র তাদের কাছে ছাড়া কারো কাছেই নেই এবং চাবিটা তখন তাদের পকেটেই ছিল, যেটাতে তারা তালা খুলেছেন আবার। ওকে, তো এটা ছিল মানে তাদের ভাষ্য। পরদিন আমি যখন আসলাম, তারা দুজনেই খুব সিরিয়াস যে এই জিনিসটা এইরকম একটা সমস্যা এবং এটার কোনো মানে সলিউশন নাই। তখন আমি বললাম যে এটা হতে পারে না, বিকজ আই ডোন্ট বিলিভ অন ঘোস্ট, আমি ভূত বিশ্বাস করি না এবং এটা কোনো ব্যাখ্যা আছে। তারপরে কি হলো যে অফিসের যখনই কোন দরকার হলো, অনেক ভাই এরপর থেকে কখনই আর অফিসে থাকেন নাই। ইভেন রাকা যখন থাকে তখন সে একা থাকে না, সে দরকার হলে আমি তার সাথে থাকি। আমার মনে মানে জিত চেপে যায় বা মাথায় ভূত চেপে যায়, এটা আমি বের করবো, আমি অফিসে থাকবো। আচ্ছা, অফিসে আমি থাকবো এবং দেখবো ভূত আছে কিনা। রাকা এরপর যখন দরকার হয় সে আমাকে অনুনয় করে যে আপনি থাকেন, আমি থাকি। এরকম সে না থাকা অবস্থাতেও আমি থাকি। এভাবে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমি অফিসে থাকছি আমার কাছে। এরই মাঝে একদিন দেখা গেল যে মানে এভাবে কাজ করছে অফিসে, অনেক পত্রিকা রিটার্ন এসেছে, আমাদের কুরিয়ার সার্ভিস থেকে রিটার্ন এসেছে। যখন রিটার্ন এসেছে তখন আমি চিন্তা করছি যে কি করা যায়, মানে এটা কিভাবে রিটার্ন আসছে। তখন দেখলাম যে একটার পর একটা আমি সবগুলা খাম ছিল সবগুলা খামগুলা রাখলাম, পত্রিকা রাখলাম, পুরা মেঝে আবার এরকম সয়লাভ, পুরা মেঝে সয়লাভ। এবং আমি দেখলাম সব বিরক্ত। তখন আমি মানে বিয়ে করলাম। এই মুহূর্তে আমার আবার কারেন্ট চলে গেল। 5 মিনিট পর যখন কারেন্ট আসলো আমি ফ্রিজ হয়ে গেলাম। আচ্ছা, প্রতিটা জিনিস ওই খামের মধ্যে করে আবার বন্ধ করে লাগানো। আচ্ছা, মানে খামের মধ্যে করে খাম লাগানো না, কিন্তু প্রতিটা জিনিস গুছিয়ে রাখা। এবং এটা আপনি নিজে এক্সপেরিয়েন্স করলেন? এটা আমার নিজের এক্সপেরিয়েন্স। আমি জায়গাতে ফ্রিজ হয়ে গেলাম। আচ্ছা, এইরকম একটা জিনিস হইতে পারে চিন্তা করি নাই। আমি দেখছি আশেপাশে মানে আমার সামনের বাসায় নেক্সট ডোরে লাইট জ্বলছে, এখানে কেউ হাঁটছে বাই হচ্ছে, কিন্তু প্রচন্ড আতঙ্কে যেটা হয়ে যায় মনে হচ্ছে পুরাটা খালি এবং আমি একা বসে আছি। এবং তখন থেকে তবু অফিসে পক্ষে আমিও রাতে একা থাকি না। মানে আপনি অনেক সাহসিকতা দেখিয়ে একা থাকতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সুবিধা করতে পারেননি। এবং কিন্তু একটা জিনিস তো সত্যি যে মানে আমি সত্যি বলতে ইচ্ছে করছে, এই জন্য বলছি যে যে সমস্ত কাণ্ডগুলো ঘটছে তাতে বুঝতে হবে যে যারা ওখানে আছেন সেই তেনারা বেশ উপকারী। হ্যাঁ, এটা ঠিক, ওরা ক্ষতিকারক কিছু নয়, হালকা একটু ভয় পাওয়া ছাড়া তারা বেশ উপকারী ভূত যদি বলা যায় তো ভূত। ওকে, সো আপনি প্রথমে যখন শুরু করেছিলাম আমরা, তখন আপনি বলেছিলেন যে আপনি বিশ্বাস করেন না যে এই ধরনের কোনো কিছু থাকতে পারে। এখন যদি আপনাকে আবার জিজ্ঞেস করি যে কি মনে হয় এরকম কোনো কিছু সত্যি আছে কি নাই, তাহলে কি বলবেন? আসলে মানে আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই, কারণ একটা জিনিস যখন বিশ্বাস অবিশ্বাসের দোলাচলা চলে, যেমন আমাকে বলতে পারেন আমি কঠোরভাবে অবিশ্বাসী ছিলাম এরপরে, কিন্তু এখন আমি জানি না, সত্যি জানি না। যাই হোক, আমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নন খালেদ সাইফুল্লাহ, কিন্তু তেনারা বেশ অপ্রস্তুত করে তুলছেন প্রতিনিয়ত, সেটা মানে বলতেই হবে আমার।
এনিওয়েজ, আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। শাহরুখ লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। আমাদের নেক্সট গেস্টের কাছে আমরা যাব। আপনার পরিচয়টা একটু বলবেন। হাই লিসেনার্স, আমি অপূর্ব ফ্রম মগবাজার এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড বাঁধন। ওকে, সো আপনারা আমাদের ইমেল করেছিলেন, রাইট? তো আমরা যাদেরকে আজকে ডেকেছি, আজকে আমাদের অনেক গেস্ট রয়েছে। মাঝখানে একটা ছোট্ট কথা বলে রাখি যে এখনো পর্যন্ত আমাদের আরেকটা টিম, অর্থাৎ ভৌতিস্ট টিম আমাদের রয়েছে ইনভেস্টিগেশনে, এবং আমরা সেইখান থেকে আমরা মাঝে মাঝে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে আমাদের অসংখ্য বেশ কিছু গেস্ট আছে, মানে আজকে ঘটনা বলে শেষ করা যাবে না এরকম একটা অবস্থা। যাই হোক, আজকে আপনার পরিচয়টা তো বললেন, আপনি আমাদের কিভাবে করেছিলেন? আপনি আমাদের ইমেল করেছিলেন এবং ইমেল করে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, রাইট? হ্যাঁ। ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের দুজনকে নিয়ে, মানে আপনি এবং আপনার ফ্রেন্ড। জি। সো কি হয়েছিল? আমি আর আমার ফ্রেন্ড বাঁধন আমরা প্রায় প্ল্যান করি যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু কখনোই যাওয়া হয় না ওইরকম ভাবে। তো আমরা বাঁধন বলতেছি যে দোস্ত, আমরা যে কোনো ভাবে হোক আমরা এবার যাবই, মানে ঘুরতে যাবই এসে। তো ওর কথা অনুযায়ী আমরা, আমাদের এক ফ্রেন্ড আছে কুমিল্লাতে, চাপিতলাতে। তো ওকে ফোন দিলাম যে দোস্ত, আমরা তোদের বাড়িতে আসতে যেতেছি, এখন ফ্রি আছি, তো এখন ঘুরতে আসতে যেতেছি, কি বলস? তো বলতেছি ঠিক আছে তোরা আয়, তো অনেক মজা হবে। পরে আমরা বাঁধন বলতেছে যে ঠিক আছে আমরা আগামী শুক্রবার যাবো। তো আমরা বাসা থেকে বের হই দুপুর তখন 2:30 বাজে। তো বাসা থেকে বের হওয়ার পর তো আমরা সায়দাবাদে গিয়ে বাসে উঠে রওনা দিয়েছি। তো বাস চলতে থাকে, মাঝে একবার বাসে প্রবলেম হয় আর কি, চাকা পাঞ্চার হয়ে যায়। তারপর ওই জায়গায় অনেক টাইম ওয়েস্ট হয়। তো বাস ঠিক করার পর আমরা আবার বাস চলতে শুরু করে। তো বাস থেকে আমরা নামতে অথচ বাসে ওঠার আগে কিন্তু আমাদের ওই ফ্রেন্ডের সাথে কথা হয় আর কি, যে আমরা যেখানে আপনারা যাচ্ছেন ওই ফ্রেন্ডের নাম হচ্ছে বাহার। আচ্ছা। তো আমরা যাইতেছি বাস থেকে নামতে প্রায় রাত 8টা 8:30 বাজবে। এমনিতে পৌঁছানোর সময় কখন পৌঁছানোর কথা ছিল? এমনিতে আমাদের পৌঁছানোর কথা ছিল 5টার সময়। অলরেডি আপনারা 3 ঘন্টা লেট করে ফেলেছেন। 3 ঘন্টা লেট করে ফেলছি। আচ্ছা। তো আমরা বাস থেকে নামার পর জায়গাটা যদিও প্রথমবার যাচ্ছি, তো আমাদের কাছে অপরিচিত লাগছিল জায়গাটা। তো জাস্ট অনেক কৌতূহল নিয়ে গেলাম এখানে আমরা। তো আমরা অনেক মজা করবো, আমরা 2 ফ্রেন্ড গেছি। তো ফ্রেন্ডের নাম্বার ফোন দিচ্ছিলাম যে ফ্রেন্ডের বাসায় যাবো আর কি। তো মোবাইলটা অফ ছিল। আচ্ছা। তখন মোবাইলটা অফ ছিল। তখন আমরা অনেক আপসেট হয়ে যে কি ব্যাপার, ওর বাড়িতে যাব, তো আসলাম, এখন মোবাইলটা অফ কেন? বারবার ট্রাই করি, যতবারই ট্রাই করি ততবারই অফ, কিন্তু ওর বাবার নাম্বার ছিল না আমাদের কাছে। আচ্ছা। তো আমরা হাঁটতে থাকি, যে আমাদেরকে ওবার বলছিল যে বাস থেকে নামার পর একটা ফোন দিস। হ্যাঁ, ফোন দিস, প্লাস আমাদের লোকেশনটা বলে দেয় যে একটা টেম্পো থাকে ওই জায়গাতে, টেম্পো টাইপের। ওই টেম্পোতে 30 টাকা বা কি 40 টাকা ভাড়া নিবে, আধা ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে। আচ্ছা। তো আমরা তো যেহেতু লোকেশনটা জানি যে, এবং দুজন একসঙ্গে আছে, তারপরে আমরা টেম্পো খুঁজতে থাকি, কিন্তু রাত তখন প্রায় আস্তে আস্তে তো রাত হচ্ছে। তো আমরা টেম্পো খুঁজতে থাকি, কিছুই পাইতেছি না। প্রায় অনেক দূর মোটামুটি অনেক হাঁটতেছি। হাঁটার পর কিছু দূর যাওয়ার পর 2টা লোক আমাদের ফলো করে আমাদের ডাকে, এই যে বাবা শুনো। কিরকম বয়স হবে 45 এরকম, একটু বয়স্ক। তো আমরা দাঁড়াই যাই, তো বললাম যে জি আঙ্কেল বলেন। তো উনি বলতেছে তোমরা কোথেকে আসছো, আমাদেরকে দেখে বুঝছে যে আমরা অন্য কোথাও জায়গা থেকে এসেছি। পরে আমরা বললাম যে আঙ্কেল আমরা ঢাকা থেকে এসেছি, আমাদের এক ফ্রেন্ডের বাড়িতে যাবো, কিন্তু মোবাইলটা অফ। আচ্ছা। তো তখন আঙ্কেল বলতেছে যে আসলে দেখো জায়গাটা বেশি একটা ভালো না, তোমরা যত তাড়াতাড়ি পারো কোথায় চলে যাও। তখন আমরা জিনিসটা এরকম ভাবে মাথায় নেই যে বলছে ঠিক আছে। এবং এইরকম ক্ষেত্রে যেটা হয় যে যখন কেউ বলে যে জায়গাটা ভালো না, অনেক ভয়, তখন আমাদের প্রথম মাথায় আসে কি যে তার মানে এই জায়গাটা নিরাপদ না মানে মিন্স এরকম যে এখানে চোর ডাকাত থাকতে পারে বা এরকম কোনো ক্ষতি হতে পারে। আমরা এরকমই ভাবছিলাম। পরে আমরা ভাবছি ঠিক আছে সমস্যা নেই, কারণ আমাদের কাছে ওরকম কিছু নাই যে ছিনতাইকারী ধরবে, ওটা ওরকম আমাদের ভয় নেই। তো আমরা হাঁটতে থাকি কিছু দূর যাওয়ার পর দেখি যে অনেক নিরালা এলাকা, তো দেখি যে একটা চা দোকানের দিকে ভ্যানওয়ালা বসে আছে। ভ্যান না, কি বলে 2টা সিট রাখানো, ভ্যানের উপরে তো ওখানে বসে আছে। তো আমি বললাম যে ভাই যাবেন? তো উনি বলছে যে না ভাই যাবো না,
ওনাকে জিজ্ঞেস করার আগে উনি বলতেছে যে যাবে না। তো বললাম যে ভাই আঙ্কেল ভাইয়া চলেন না, কারণ আমরা অনেক বিপদে পড়ছি, আপনি একটু চলেন, আমাদেরকে আগে দিয়ে আসেন। এবং নিশ্চয়ই ওখান থেকে ফেরারও কোনো ওই সময় তো কোনো ট্রান্সপোর্ট বা এরকম যে ঢাকায় ফিরে ট্রান্সপোর্ট আসবেন। বলতে ওই ভ্যান টাইপের যে ওইগুলাই, আচ্ছা। আর ওইখানে একটাই ছিল। তো আমাদের তো কোনো ওয়ে নাই যাওয়ার জন্য, অনেকেই যেতে হবে। পরে অনেক রিকোয়েস্ট করলাম, পরে বলছে ঠিক আছে যাবো, কিন্তু 50 টাকা দিতে হবে ভাড়া। তখন ভাড়া শুনে হাসি পাইলো যে ঠিক আছে চলেন 50 টাকায় দিব, এত বলা লাগে নাকি। পরে আমরা উঠলাম, ওইটাতে উঠা যাইতেছি, নিচে একটা হারিকেন জ্বলতেছিল। পরে কিছু দূর যাইতেছি আর রাস্তাটা ছিল মাটির রাস্তা। আচ্ছা। তো হঠাৎ করে হারিকেনটা নিভা যায়। কিছু দূর যাওয়ার পর হারিকেনটা নিভা যায়। তখন আমাদেরকে বলে যে আপনাদের হাতে লাইট আছে তো না, মোবাইলের লাইট জ্বালাই। আমরা লাইটের সাহায্যে কিছু দূর যাই। কিছু দূর যাওয়ার পর তো অনেক মোটামুটি ভালো দূরে আগাইছে। কিছু দূর যাওয়ার পর তখন দেখি যে ওই ভ্যান টাইপের যে ওটা একটা চাকা বাঁকা হয়ে যায়, ভাঙে না, বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে ওই ভ্যানটাই বসা যায়। তারপর এখন ভ্যান ড্রাইভার বলতেছে যে মানে যে রিমটা থাকে ওই রিমটা ভেঙে যায়, ওইটা ভেঙে যায়, আচ্ছা। বাঁকা হয়ে যায়। আচ্ছা, বাঁকা হয়ে যায়। পরে তারপরে এখন ভ্যানওয়ালা বলতেছে যে আমার তো এখন যাওয়া সম্ভব না, আপনারা 5টা মিনিট হাঁটেন সামনে, 5টা মিনিট হাঁটার পরে আপনি পৌঁছায় যাবেন। কারণ যেহেতু বলছে যে 5 মিনিট হাঁটলে পৌঁছায় যাবো, তো বলছি ঠিক আছে। তখন 50 টাকা ভাড়া যায়, আমরা 30 টাকা দিয়ে হাঁটা শুরু করি। আচ্ছা। আমরা তো জানি লোকেশনটা, স্কুলের পাশে ওর বাড়ি। তো আমরা যাইতে থাকি তো প্রায় 10-15 মিনিট হাঁটছি। হাঁটার পর তো আমরা দেখি যে আমরা যে ফ্রেন্ডের বাড়িতে যাবো, ও টর্চ হাতে দাঁড়ায় আছে রাস্তায়। হ্যাঁ, রাস্তায় ওকে। দাঁড়ায় আছে। পরে ওরে দেখা তো আমাদের মনে একটা সাহস বাড়লো যে আসলে ওরা দেখছি, মনে হয় সাহস বেড়ে গেছে। পরে আমরা কাছে যাই, অথচ ওর হাতের টর্চটা কিন্তু জ্বালানো ছিল না, অফ ছিল, কিন্তু আলো, চাঁদনির আলোতে দেখা যেতেছিল যে বাহার টর্চ নিয়ে দাঁড়িয়েছে, টর্চটা অফ। হ্যাঁ, টর্চ অফ, বাহার দাঁড়িয়ে আছে। তো আমরা আগাই গেলাম। পরে বললাম যে কি পর বাহার ভালো আছিস, মানে সৌজন্য সাক্ষাৎ যা হয় প্রথম হ্যাঁ। তো হ্যান্ডশিপ করলাম, হাঁটতেছি। ও বলতেছে যে আমি বললাম কি যে বাহার আর কত দূর, বলছে যে এই তো 20 মিনিট লাগবে। পরে আমি বললাম কি ব্যাপার, ভ্যানওয়ালা বললো মাত্র 5 মিনিট লাগবে, তুই বলতেছিস 20 মিনিট লাগবে। তো ভ্যানওয়ালা চাপা মারছে, চল আমার সাথে চল, আমি নিয়ে যেতেছি। পরে বাঁধন বলতেছে যে দোস্ত আমাদের তো আর হাঁটা সম্ভব না, কারণ অনেকক্ষণ হাঁটছি, পা ব্যথা হয়ে গেছে, রিক্সা দেখ। তো ও বলতেছে ঠিক আছে 1 মিনিট দাঁড়া, আমি রিক্সা নিয়ে আসতেছি। পরে আমরা দাঁড়াই। রাস্তা না, মানে ছোট একটা গলি টাইপের, গলি তো না, মানে বাস চারটার মাঝখানে মানুষ হাঁটলে যেরকম রাস্তা হয় এরকম। মানে ও যায় ওইটাতে, ওই রাস্তাতে নামার পর একজন রিক্সাওয়ালা নিয়ে আসে, মানে রিক্সা নিয়ে আসে। ওই রিক্সা মানে ঢাকায় যেরকম রিক্সা চলে এরকম টাইপের রিক্সা। ওই রিক্সাই, আচ্ছা। কিন্তু রিক্সাওয়ালাটা ছিল অদ্ভুত টাইপের। রিক্সাওয়ালার বয়স হবে মিনিমাম 80, ইয়া বড় বড় দাড়ি। হ্যাঁ, ইয়া বড় বড় দাড়ি, অনেক বড় বড় চুল। তারপরে ফ্রেন্ড বাহার নিয়ে আসছে। তো ও আমাদের জন্য কিছু, আপনারা মানে আপনি যেরকম বড় বড় দাড়ি দেখেছেন, বড় বড় চুল দেখেছেন, আপনার সাথে যে বন্ধু, হ্যাঁ, আমরা তার কাছে পরে আসছি, সেও কি তাই দেখেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, উনিও তা দেখেছে। আচ্ছা। তো ও আমাদের জন্য কিছু কেক আর কিছু রুটি নিয়ে আসে আমাদের জন্য। পরে বলছে দোস্ত খা। পরে বলছে যে খাবো না, বাসায় তো চলে যাবো, এখন খাওয়ার দরকার নেই। পরে হাতে নিয়ে রাখি আমরা এগুলা। তো রিক্সাতে উঠি, রিক্সা যে ড্রাইভার ছিলেন ওই চাচা চালাইতেছে। মানে নর্মালি একজন 22-23 বছরের যুবক, মানে ড্রাইভার, রিক্সা চালক যেভাবে চালাইতে পারে না, ওই বয়স্ক মুরব্বী অনেক, মনে হচ্ছে কি যে বাইকের আগে চলে যেতেছে, এত এরকম চালাচ্ছে। তো আমাদের একটা জিনিস খেয়াল করলাম যে অনেক দূর থেকে একটা কুকুর আসতেছে, অনেক জোরে জোরে ঘেউ ঘেউ করতেছে, মানে অনেক জোরে জোরে। পরে বাঁধন বলতেছে যে একটু রুটি ছিঁড়া দিই। বলছি ঠিক আছে, আমি বললাম যে দে। পরে রুটি ছিঁড়া দেয়, কিন্তু কুকুরটা রুটি না নিয়ে আমাদের রিক্সার পিছনে পিছনে আসতে থাকে, তাও অনেক জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। তো বাঁধন বলতেছে কি ব্যাপারে এত আওয়াজ করতেছে কেন এটা। পরে আমরা ঠিক আছে। পরে আমি আর বাঁধন আর বাহারকে বলতেছি কি দোস্ত চলো একটা গান গাই। পরে আমরা মজা টজা করতে, আপনারা 3 জন একই রিক্সা? হ্যাঁ, আমরা 3 জন একই রিক্সা। আচ্ছা। তো আমরা বলতেছি দোস্ত আমরা চল গান গাই। পরে আমি আরো গান শুরু করি, কিন্তু ও অনেক চুপচাপ। পরে বললাম কি ব্যাপার বাহার, এত চুপ কেন তুই? বলছে আরে এমনি মনটা ভালো না, এই জন্যই। তোরা গান গাও, তোরা মজা কর, সমস্যা নেই। পরে আমি বললাম যে কি ব্যাপার, আর কতক্ষণ লাগবে? আধা ঘন্টা তো পার হয়ে গেছে আমাদের, কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে, রিক্সাতে উঠছি। তো বলতেছে যে আর মাত্র 10 মিনিট লাগবে, চলে আসছি। বলছে ও আচ্ছা ঠিক আছে। পরে
তো কিছু দূর যাওয়ার পর তো বললাম আর কি প্রায় 10 মিনিট পার হয়ে গেছে, ও কিন্তু বলছে 10 মিনিট। তো একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যে ভ্যানে করে আসছিলাম, যে বাস ঝাড়ের নিচে দেওয়া যাই, ওই বাস ঝাড়ে একই রাস্তা দিয়ে আমরা আবার যেতেছি, যেখান দিয়ে আপনারা আবার ব্যাক করতেছি, মনে হচ্ছে ব্যাক করছে, কিন্তু রাস্তাটা যাওয়ার দিকে। হ্যাঁ, যাওয়ার দিকে। আচ্ছা। পরে একটা জিনিস আজব লাগলো, পরে বললাম কি ব্যাপার বাহার, তুই আমাদের কই নিয়ে যেতেছিস, তোর বাসা কই? তো চুপচাপ বসে থাক, যাবো, কোনো কথা বলবি না। পরে মনে একটা ভয় লেগে গেল, কি ব্যাপার, কারণ পাহাড়ের অ্যাটিটিউড তো এরকম না, আমাদের একটা কিরকম সন্দেহ লেগে যায়। তখন তারপরেও মানে মুখ ফুটে কিছু বলি নাই, তো আমরা চুপচাপ গানটা অফ করে আমরা চুপচাপ বসে থাকি। তো রিক্সা যাইতেছে অনেক কিছু দূর যাওয়ার পর দেখি যে টর্চ, মানে রাস্তায় মানে ওই এলাকার 3-4টা ছেলে দাঁড়ায় আছে টর্চ লাইট নিয়ে, আমাদের মুখ ফেসের দিক টর্চ মেরে রাখছে, মানে এবার টর্চ জ্বলছে। হ্যাঁ, ওই ছেলেগুলো আমাদের ফেসে টর্চ মারছে, এমনকি টর্চ মারছে রিক্সাটাও। আমি বলি নাই যে রিক্সাটা থামানোর জন্য, রিক্সাটা দেখলাম যে ওই ছেলেদের সামনে যে রিক্সাটা দাঁড়ায় যায়। পরে আমাদের ওই ছেলেগুলো বলতেছে, আপনারা রিক্সায় অনেকক্ষণ ধরে বসে আছেন, দেখতেছি কি করেন আপনারা, রিক্সায় বসে আছেন কেন, ড্রাইভার কোথায়? তখন আমরা বললাম কেন, আমরা তো রিক্সাতে চলতেছিলাম। বলছে যে না, আপনাদের অনেকক্ষণ ধরে দেখতে ফলো করতেছি যে আপনারা রিক্সায় বসে আছেন, ড্রাইভার কোথায়? পরে আমরা এই যে বললাম এই যে ড্রাইভার এই যে সামনে, তখন আমাদের সামনে ছিল ড্রাইভার এবং আমাদের ফ্রেন্ড। পরে উনি ছেলেগুলো বলতেছে যে আপনাদের দুইজন ছাড়া তো আর কাউরে আমি দেখি নাই, এমনকি আমি দেখতেছি অনেকক্ষণ ধরে আপনারা আছেন। পরে দেখি যে উধাও, আমাদের ফ্রেন্ড এবং কি ওই যে ড্রাইভার উধাও নাই। পরে তখন আমরা দেখা তো পুরাই মানে একটু আপসেট হয়ে যায়, কি ব্যাপার, কি হইলো এটা। পরে ওই ছেলেগুলো বলতেছে কি যে ভাই আপনারা কোথেকে আসছেন? পরে বললাম যে ভাই আমরা ঢাকা থেকে আসছি, আমাদের ফ্রেন্ড আছে বাহারের নাম বললাম, পরে ওর বাবার নাম বলছি, তো বলতেছে যে উত্তরপাড়ার, বললাম যে হ্যাঁ উত্তরপাড়ার। পরে ওনারা আবার চিনছে, পরে আমাদেরকে একটা চা দোকানে বলছে যে আমাদের সাথে চলেন, আপনাদের পৌঁছে দিতেছি। তখন রাত প্রায় 11:30 বাজে। তো আমাদেরকে একটা চা দোকানে নিয়ে যাওয়ার পর আমরা চাটা খাই। চাটা খাওয়ার পর উনি একজনকে এক সিনিয়র ভাইকে ফোন দেয়, তো উনি বাইক নিয়ে আসার পর ওনার নাম হচ্ছে তাহসান। ওই ভাইয়া যদি এখনো শুনতেছে না, ওনাকে অনেক ধন্যবাদ। তো উনি ওনার সাথে আমাদের পরিচয় করানোর পর তো উনি বলে যে আমাদের সাথে আমার বাইকে ওঠো, আমি তোমাদেরকে নামাই দিতেছি। বললাম যে ভাই, মানে তখন হয়তো অনেক ভয় পাইছিলাম বাইকে যখন উঠতে বলছে, যে আবার সেই ঘটনা ঘটনা হয়, কোনটা মিথ্যা কিছু বুঝতে পারছিলেন না ওই সময়। তো আমরা তখন বাইকে উঠি, ওই তাহসান ভাইয়ের বাইকে উঠি। ওই বাইকে করে আমাদেরকে ওই ফ্রেন্ডের বাহারের বাড়িতে প্রায় 10-15 মিনিট পর বাইকে করে ওই ফ্রেন্ডের বাড়ির উঠানে নিয়ে যায়। তো ওই ফ্রেন্ডকে ডাকে, কিন্তু ফ্রেন্ড উঠতেছে না। আঙ্কেল বের হয়ে আসছে, ওর আব্বু বের হয়ে আসছে। তো আব্বু বের হয়ে এসে তো আমাদেরকে তো চিনে, কারণ ঢাকাতে আসছিল, ওনারা আমাদেরকে চিনে। পরে বললো যে কি আসো, ভিতরে আসো, আমাদের ভিতরে নিয়ে যায় আর কি, রুমে নিয়ে যায়। পরে ওই ভাইয়াকে, তাহসান ভাইকে বিদায় করে দিই, আমরা রুমে যাই। পরে দেখি যে বাহার নিশ্চিন্তে ঘুমাইতেছে। কি ব্যাপার, ওরে অনেক ডাকাডাকি করি, তারপর উঠে যে কি বল বাহার তুই ঘুমায় আসিস কেন? তুই তো জানোসই যে আমরা আজকে আসবো, সো ঘুমায় আসিস কেন? পরে তো দেখা বলছি কি ব্যাপার, তোরা আসছস, তোরা না বললি যে আসবি না? বললাম যে কি ব্যাপার, তোরা কখন বলছি যে আসবো না? বলছি যে তুই তো আমার একটা মেসেজ পাঠাইছিস যে আমরা আজকে আসবো না, আগামী শুক্রবার আসবো। তো ওইটা দেখে আমি তোর আগে মোবাইল অফ করে ঘুমাই গেছি। পরে আমরা তো মেসেজ পাঠাই নাই। তখন আমরা অনেক বললাম যে কি ব্যাপার, তুই মেসেজ দেখা। পরে আমরা অনেক রাগারাগি করি। তখন ওর মোবাইলটা অফ ছিল, আমাদের সামনে অন করছে। অন করার পর দেখলাম যে মেসেজে ঢোকার পর কোনো মেসেজ নেই। পরে ওর বললাম যে না, তুই তো এরকম মেসেজ তো তুই হয়তো মিথ্যা কথা বলছিস। পরে ও কখনো কিরা কসম কাটে না, কিন্তু তারপর তখন ও অনেক কিরা কসম কাটে যে আসলে দোস্ত সত্যিকারে আমার একটা মোবাইল মেসেজ আসছে তোর নাম্বার থেকে যে দোস্ত আজকে আমরা আসবো না, আগামী শুক্রবারে আসবো। ওকে, আপনার সঙ্গে তো আপনার সেই পুরো সময় যার সঙ্গে আপনি জার্নিটা করছিলেন, আপনার ফ্রেন্ড আছে, আমি তার কাছ থেকে শুনবো একটু যে আচ্ছা আপনারা দুজন ও যা গল্প মানে এতক্ষণ ধরে যে ঘটনাটা বললো, সেই ঘটনার প্রত্যেকটা জিনিস কি আপনিও সেম ভাবে দেখেছেন? হ্যাঁ, একদম সেম, পুরোপুরি সেম দেখছি দুইজনে, একদম সেম। চুল বড়, ওই লোকটা রিক্সাওয়ালার, দাঁত মনে করেন 2-3টা ভাঙা, আর কি 2-3টা দাঁত নেই, পান টান খায় লাল হয়ে রয়েছে। ওই রিক্সাওয়ালা পুরো চুলটা একটু বড় বড় সাদা,
সেম যা কিন্তু ও প্রত্যেকটা জায়গার যে বর্ণনাগুলো দিল সেম সেই জায়গার সেইভাবে কি আপনি ওই সময় দেখেছেন না দুজনের মধ্যে একটু পার্থক্য ছিল? সেম দেখছি, দুজনেই সেম দেখছি আমরা। আচ্ছা। আর কি দুজনে একই দেখছি। তারপরে আর কি ওই যখন ওর বাসায় গেলাম, তো বাসায় গেছে আমরা তো মনে করছি মিথ্যে বলতেছে। পরে দেখি যে না, আসলে সবার জন্য মনে করেন দুটা মানুষ, ওরা তিনজন মানুষ ফ্যামিলিতে। কারণ আমরা দুজন গেলে আমাদের জন্য একটু বাড়তি খাওয়া দাওয়ার ব্যবস্থা, দেখি সবকিছু ওরা নিয়ে আসছে। তো তখন বুঝলাম যে না, আসলে আমাদের জন্য ওরা রাত সেট আছে। আর বাহার যে রাগ করছে, তখন ওর আব্বাও বললো যে তোমরা নাকি আসবা না বললা। পরে আর কি আমরা খাওয়া দাওয়া করলাম, আমরা খুব ভয় পেয়েছি তখন। তো ভয় পেয়েছি পরে ও বাহারের আব্বা আর কি, তখন আমার লোম আর কি সারাগের পশম যেগুলো একদম পুরো দাঁড়ায় উঠছে। পরে আর কি সবার অবস্থা খারাপ। তো পরে দিয়ে আর কি উনি অনেক বললো যে তোমরা শো এখন আপাতত, তাহলে পরে এখন তো ঘুম আসতেছে না, প্রায় আমরা 2টা পর্যন্ত জাগ না। তো হঠাৎ করে দেখি যে আর কি ও রুমে আর কি অপূর্ব ঘুমানো আর বাহারও দুজনে শুয়ে রয়েছে। তো হঠাৎ করে দেখি অপূর্ব আমার মধ্যে শুয়েছে আর আমি কিনারে। তো অপূর্ব শরীর দেখি কাঁপতেছে কেমন জানি, আর কি জানি বলতে যেতেছে। তো আমি করছি কি, ওকে ধরছি, ধরে এখন আমি আবার বাহারকে ডাক দিতে ভয় পেতেছি, কারণ আবার বাহার না অন্য কেউ, এরকম চিন্তা করতে। মানে ওই সময় অনেক উল্টাপাল্টা অনেক কিছু হচ্ছে। তো তখন এখন আর কি এমন ভাবে ও কাঁপতেছে যে কিছু বলতে যেতেছে। আমি এখন ভয় পেয়ে উঠে পড়ছি, বিছনার উপর উঠে পড়ছি। উঠে এখন লাইট তো কোথায় আমি তো জানি না, গ্রামের বাড়ি যেহেতু। তো পরে আমি আর কি যাই হোক বাহারকে ডাক দিই, বাহারকে ডাক দিলাম। বাহারের আবার খুব সাহস, ও করছে কি সরাসরি যে লাইট জ্বলাইছে, লাইটের জ্বলায় দেখে যে, পরে আমি দেখি ওর আর কি ঘাড়ের যে রক গুলা এগুলো সব একবারে দাঁড়ায় রয়েছে আর কি, নীল হয়ে রয়েছে পুরো অবস্থা নীল, ওর কোনো সেন্স নাই। ও কিন্তু একটু আটকে সেন্স নাই, পুরো সেন্সলেস। তারপরে ওর বাবা আসলো, আর আম্মা আসলো, এসে পানি দিল ওর গায়ে মুখে, পানি টানি দিল। পরে দেখ ওকে আর কি ও নর্মাল কি পানি দিতেছিস কেন, উঠা বলে পানি দিতেছিস কেন, বললে না তুই এমনি। ওর বাবা বলতেছে আর কি তুই এমনি না, কিছু হয় না বাবা, ওই ওরা মজা করতেছে, তোমার সাথে মজা করতেছে। তো পরে দিয়ে আর কি যাই হোক, পরে আর কি বাহারের আব্বা আমাকে ডাক দিয়ে বললো যে ওরেও কিছু বলো না তুমি, এটা একটা সমস্যা হইতে পারে। পরে আর কি আমরা তখন যেমনি হোক আর কি শুয়ে পড়ছে, কি শুয়ে পরে পরের দিন সকালে ফজরের নামাজের সময় আমরা আর কি, তখন তো ভয়ে ঘুমও আসতেছে না। তো পরে আমরা দুইজন মিলে ওই বাহার নিয়ে সবাই ফজরের নামাজ পড়তে চলে গেছি। অজু টুজু করে ফজরের নামাজ পড়লাম। তো ফজরের নামাজ পড়ার পরে ওই বাহারের আব্বা আবার ইমাম সাহেবের সাথে পরিচিত ছিল, তোমার সব ঘটনা বললো যে এরকম এরকম ওরা আসছে। তো উনি আমাদের করছে কি যে বলে যে আচ্ছা ঠিক আছে, এখন তো পানি নিয়ে আসলে একটা বোতলে পানি টানি পরে দিল। তারপর এমনি ফুটু দিয়ে দিল, বললো যে না তোমাদের এমনি একটু সমস্যা আছে, তোমাদের এখানে তোমরা কি আসো এই কয়দিন, আমরা আঙ্কে আজকেই থাকতে পারি বা আজকেও চলে যেতে পারি বললাম। পরে যে আচ্ছা ঠিক আছে, এই কথা বলার পরে আর কি ওর বাবা আমাদের নিয়ে আসলো। পরে এমনি নর্মাল চিনল। তারপরে আমরা আবার ওই জায়গাটায় যাই, যে জায়গাটা আর কি ওই যে রিক্সাটার ওই তাহাসান যে ও আবার বলছিল বাহারকে যে এই জায়গার মধ্যে দেখছে। পরে আমরা যাই দেখি যে ওই জায়গার রিক্সাটা ওরকম তালা মারা, আর কি যে জায়গায় রিক্সাটা আমাদের বসা ছিল ওই জায়গায় রিক্সাটা বাসের সাথে তালা মারা। আর রিক্সা যে চালায়, আমরা কি বাহারকে বলছি ব্যাপারটা যে এরকম এরকম, রিক্সা যে চালায় ওই লোকটা ছিল হিন্দু, উনি মারা গেছে প্রায় 7-8 দিন হয়েছে। ঠিক আছে, যেরকম আপনারা দেখেছিলেন সেই লোকটা কি ওইরকমই? আমরা বলছি আর কি বাহারকে যেরকম চুল বড় বড় যে এই রিক্সা চালাইতে, তখন বলে এই রিক্সা যে চালাইতেছিল সে তো মারা গেছে 7-8 দিন আগে, ওনার চুল বড় বড় কি সব বলছি, ও চিনতে পারছে কারণ ওদের এলাকারই। তো তারপরে তখন তো আরো বেশি ভয় পেয়ে গেলাম। তো ভয় পাওয়ার পরে ওই দিন দুপুর বেলায় এখন আর কি 5 ওয়াক্তে নামাজ পড়া শুরু করে দিছি, যে যাই হোক আর অজু ছাড়া বাইরে হয় না। তো অজু করে বাইরে এখন সন্ধ্যাবেলা হয়েছে কি আর কি এমনি কি করতে জানি আর কি, অজুটা আর কি করিনি, না করে বাইরে গেছি। তো ও আবার আমাদের একটা আর কি ধানের জমি আছে, ওই জমির মধ্যে দিয়ে নিয়ে যেতেছে। তো হঠাৎ করে আর কি আমার পায়ের মধ্যে মনে হলো কে জানি ধরতেছে। তখন আমি মনে করতেছি কি রুমেন মনে আর কি অপূর্ব যে ও মনে হয় পাড়া দিতেছে। তো আমি অপূর্বরে বললাম কি একটু পাড়া দিতেছিস কেন, না কিছু না, আমি পাড়া দিতেছি না। তো ও সামনে গেল, তো ওর পায়ের ভিতরে নাকি এরকম পায়। তখন আমরা করছি বাহারকে রেখে দুজনে দৌড় দিয়ে উপরে উঠে রাস্তার উপরে উঠে গেছি। তো রাস্তার উপরে উঠছি পরে তখন তো আমি পুরা শিওর যে আমি আরে দিয়ে থাকবো না, আজকে দরকার এখনই চলে যাব। তো অনেক পরে ওর বাবা আবার গেল, আবার আমাদের ওই হুজুরের কাছে নিয়ে গেল। তো হুজুর বাহারের আব্বাকে ডাক দিয়ে বললো যে তোমাদের এই যে এখানে আসাটা, ওদের আসাটা ঠিক হয়নি, আর ওদের এখানে সমস্যা হবে, ওদেরকে পাঠিয়ে দাও। পরে দিয়ে আর কি ওই দিন রাত্রেবেলায় ওর আব্বা কি ঘর দুয়ার টোয়া পরে বলে ঘর বন্ধ করে। তো ওই দিন আমরা ছিলাম। পরের দিন সকালবেলায় আমরা আর কি কোনো আর নেই, ওই দিনই ব্যাক করছি। আপনাদের ঢাকা আসার পরে আর কোনো সমস্যা হয়েছে? ব্যাক করি যেদিন, তারপরে আর কি তখন আমার আর কি বাসে যখন আমি উঠতে পারছি না, আমার খুব জ্বর। তো এখন ও বলতেছে তোর জ্বর হলে তোর আলগায় নিয়ে যাবো, তাও হিন্দে চল যাই। তো এখন এই কথা বলতেছে যখন, তখন আমি বলি ঠিক আছে চল, আমারও ভয়। পরে বাসে উঠছি, যেই ঢাকায় নামছি আমার আর কি শরীরের জ্বর টর কিছুই নেই, আমার পুরো নর্মাল। তো যাই হোক পরে দিয়ে বাসায় আসলাম, আইসা পরে আম্মুকে বললাম সব ঘটনা। পরে আম্মু বললো যে আব্বুকে নিয়ে যে পরে মসজিদে গেলাম, উনি বললো, উনি এমনি
বললো যে না এটা কোনো সমস্যা না, এমনি একটু ভুল দেখছো, এগুলো বললো। তারপরে আমাদের আর সমস্যাটা হয়নি আর কি, 4-5 দিন এরকম ছিল। ওকে, একটা অনেক অনেক লম্বা একটা ঘটনা শুনলাম আমরা একটা ব্রেকে যাই না, একটা ব্রেকে যাই। আর ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করুন। আর আমি বলে দিই একটু ঝট করে যে আমাদের SMS করেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই। সেই SMS গুলো নিশ্চয়ই নিয়ে ফিরে আসবো। যারা এখন SMS করতে চাচ্ছেন বা চাচ্ছেন আমাদের SMS সেন্ড করবেন, তার আগে বলে দিই যে SMS করেছেন আমাদেরকে জুয়েল আরাফাত, তারপরে SMS করেছেন প্যারাগন, SMS করেছেন শান্তু, তারপরে সূর্য, বাঁধন, নাফি, হিমন, আশরাফি, পাপ্পু, হুমায়ুন, মাসুদ, রাসেল, রায়হান, SMS করেছেন সাগর, রবি, হাশেম এবং ইয়ামিন। এরা সবাই SMS করেছেন। আরো অসংখ্য SMS এসছে এবং আপনারা যারা SMS করতে যাচ্ছেন এবং নিয়মটা জানেন না তাদেরকে বলে দেয় যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা ইমেল করতে চান তারা ভূত FM BHOOTFM@radiofurti.fms আপনারা ইচ্ছা করলে আপনাদের ইমেল সেন্ড করতে পারেন। অবশ্যই নাম এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আমরা গান শুনে আসবো এবং আমার খুব প্রিয় ব্যান্ডের একটা গান মাঝখানে এই গানটা শুনতে চাচ্ছি। আমরা কথা দিচ্ছি যে একটা গানের পরেই ফিরে আসবো। শুনবো রেড হট চিলি পেপারস একটা গান। চলুন শুনে আসি গানটি। Radio Furti 88 FM. ভূত FM আপনার সাথে আছে এবং আছে আর অনেকক্ষণ, এবং ফিরে আসবো আপনাদের দারুণ দারুণ সব SMS নিয়ে এবং সেই সাথে দারুণ দারুণ সব এক্সপিরিয়েন্স নিয়ে। আমাদের সাথে আরো একজন এই মুহূর্তে জয়েন করছেন, তার পরিচয়টা আমরা একটু জানবো। যে আপনি আপনার নামটা বলবেন শুধু জাস্ট। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আমি রবিউল ইসলাম বলছি। ওকে, রবিউল ইসলামের কাছে আমরা ফিরে আসবো রবিউল ইসলামের এক্সপিরিয়েন্স শুনতে। তবে তার আগে আমরা আবারও খারাপ ভাইয়ের কাছে চলে যাবো। আমরা তো শুরু থেকে ছোট ঘটনা দিয়ে শুরু করেছিলেন, এখন আমরা আসবো আর একটা ঘটনা যেটা আপনি আমাদের বলেছেন একটা বড় ঘটনা বলবেন এরপরে। সেই ঘটনাটা শুনে ফেলি, তাই? ঠিক আছে। ওকে, আমরা তার আগে একটু বলে দিই যে আমাদেরকে SMS করেছেন যারা কষ্ট করে, তাদের মধ্যে আছেন বিশাল, মিরাজ, SMS করেছেন কাশপিয়ান, SMS করেছেন রবিন, নীলাকাশ, SMS করেছেন অনিরুদ্ধ, তারপরে SMS করেছেন সেজান, ইফাত, নাবিল, রবিন, রাশেদ, SMS করেছেন সুধা, মাসুর, SMS করেছেন স্বর্ণা, SMS করেছেন সাদা ক্যানভাস। ওকে, সাদা ক্যানভাস এত রাত্রে শুনলেই খুব ভয় লাগে। আর আমি আরেকবার বলতে এই সময়টা এখন 12টা 38 মিনিট, এখন সকাল 12টা 38 মিনিট, একদমই না, বরং রাত 12টা 38 মিনিট। সুতরাং বুঝতেই পারছেন যে চলছে ভূত FM এবং চলে যাচ্ছি খালেদ ভাইয়ের কাছে। আমার পরিচয় আপনি আগে দিয়ে দিয়েছেন, মানে আমি পীর বংশের ছেলে এটা বলেছেন। আমাদের গ্রামের বাড়ি অর্থাৎ ব্রাহ্মণবাড়ির মাছিহাতা, ওখানে আমার চাচা এখন পীর সাহেব, এবং খুবই স্বাভাবিক কারণে অর্থাৎ মানে পেশাগত কারণে ওনার কাছে অনেক মানুষ আসে যাদের সমস্যা অনেক রকমের। এর মধ্যে স্পেসিফিক কিছু সমস্যা যেটা কমন সেটা হচ্ছে কি জিনে ধরা, ভূতে ধরা, এবং এই সমস্যাগুলো খুব কমন। এবং আমরা যখনই গ্রামের বাড়িতে যাই এই ধরনের সমস্যাগুলো দেখে অভ্যস্ত। কাউকে জিনে ধরেছে, চাচা গিয়েছেন, এটা হয়েই থাকে, চাচা যাচ্ছেন এবং ঠিক করছেন, কোথাও করছেন, সাজেস্ট করছেন। আমরা না এটা মানে এভাবে দেখে অভ্যস্ত যে মানে যারা খেতে পায় না তারা কম খাবে, এরকম ভাবে আমরা দেখে অভ্যস্ত মানুষের সমস্যা মানুষ আসবে, কিন্তু নিজেদের উপর যেটা করতে পারে এটা কখনো চিন্তা করিনি। যেমন ওখানে আমার চাচার মেয়ে, আমার কাজিন, ও আমার কাছাকাছি বয়স, একসাথে খেলা করেছি, ছোটবেলায় বড় হয়েছি, খুব ভালো সম্পর্ক, ফ্রেন্ড সম্পর্ক। কিছুদিন আগে তাকে ফোন করেছি, ফোন করে কথা হচ্ছে আমাদের মধ্যে। তার দেখে মন খারাপ। কেন মন খারাপ? মানে কথা বলে মন খারাপ। কি ব্যাপার তোমার, কেন মন খারাপ? তখন বললো যে আমাকে তো জিনে ধরেছে। কি বলে? কি ধরেছে? জিনে ধরেছে।
আমি একটু মানে ফার্স্টে মানে মন খারাপ হলো, বিরক্ত হয়েছেন। জি। Okay. কেন এই ধরনের ঠাট্টা করার কি দরকার? ঠিক আছে, জানি তো কি কেন এটা কেন বলবো। তো দেখি সে আমার সাথে এটা কথা বাড়ালো না, এবং সবার কাছ থেকে শুনলাম ব্যাপারটা আসলেই তাই, তাকে জিনে ধরেছে। মানে বাড়ির আরো যারা মেম্বার আছেন তারা সবাই একইভাবে বললেন জি, পরে জিনিসটা তার সাথে কথা রেখেলাম, এবং পরে বাবার কাছ থেকে আমি শুনলাম যে ওর তো জিনে ধরেছে, অবস্থা খারাপ। ওকে। তো এখন আমি তাকে মানে আমি সময় করলাম তাকে ঢাকায় আনা হোক, তার জন্য চিকিৎসা প্রয়োজন। আমি নিজে সাইকোলজি স্টুডেন্ট, এডুকেশন সাইকোলজিতে পড়ি, কাজেই তখন সবাই একটা ইয়ে ছিল যে সাইকোলজিস্ট দেখানো হোক, ঠিক আছে, অন্য চিকিৎসাও চলুক, আমাদের মানে দোয়া কালাম হোক, প্লাস সাইকোলজি দেখানো হোক। তাকে ঢাকায় আনা হলো, এবং ঢাকায় আনার পরে তাকে দেখে মানে নর্মাল, কোনো সমস্যা নাই, এবং কোনো সমস্যা হচ্ছে না, নর্মাল আছে। ওকে। আমি তার সাথে কথা বলছি, এবং হুট করে দেখা গেল মানে আমি সে আমার মোবাইলটা দেখছি, নতুন মোবাইল কিনেছি, তাকে দেখাচ্ছে খুব শখ করে, তার হাতে মোবাইল, এর মধ্যেই একটা ফোন আসছে। এটা ফোন করেছিল আমার খেয়াল আছে এখনো, উন্মাদের মারুফ ভাই। তার দেশি গল্প শুরু হয়েছে, এবং এটা নিয়ে একটি ইম্পর্টেন্ট কথা বলতে ফোন করেছে। হ্যালো, ফোনটা দাও, ফোন আসছে। ও খুব নর্মাল করলো কি, ফোনটা তুলে ঢিল মেরে মানে দেয়ালের মধ্যে ঢিল মারলো, মোবাইলটা আমার মানে টুকরো করে পড়ে গেল। আচ্ছা। আমি ওদিকে তাকায় থাকলাম, কি হইল? এবং আমরা তখন নিশ্চয়ই মনে হচ্ছিল এটা ফাজলামি। আমি জানি নাই, মানে তখন আমি হতভম্ব হয়ে গেছি, ফাজলামি কিছু না, এটা কেন করবে, এটা তো করার কথা না, এটা চাইল্ডিশ কাজ হলো। এরপর দেখলাম কি যে তার চোখটা আস্তে আস্তে মানে হলুদ হয়ে গেল, মানে সিনেমার মতো হলুদ না, কিন্তু হলুদ হয়ে গেল। আচ্ছা। এবং এরপরে সে করলো কি যে তার দুই হাত শক্ত করে ঠাস করে চর মারলো তাকে, নিজেকেই আচ্ছা। চর মারলো, এবং চুপ করে বসে থাকলো, কোনো কথা নাই। তখন ওই পাশ থেকে আমার চাচা ছিলেন, তারা লক্ষণ টের পেয়ে তারা দৌড়ে আসছেন যে ব্যাপারটা এখন ওইটাই, মানে ওইটা হয়ে গেছে, এই তাকে আবার জিনে ধরছে। সেই সুদূর ব্রাউনবাড়িয়া থেকে ঢাকায় আসছে, এবং জিনার পিছু চালান এবং ঢাকায় আসছে। তখন আমি দেখলাম যে আর এই সমস্যা তো আপনারা অনেক দিন আগে থেকে দেখে অভ্যস্ত, যে এই সমস্যাগুলো নিয়েই বেসিক্যালি আপনাদের বাসায় বিভিন্ন ধরনের মানুষজন আসে। সেই সমস্যাটা আপনার ফ্যামিলির মধ্যে এখন দেখতে পাচ্ছেন, এবং তখন আমি নিজে ফিল করলাম যে আরেকজনের হইলেই এটা ফিল করা যায় না, যখন নিজেদের উপর পড়ে তখন ফিল করা বোঝা যায়, তখন বোঝা যায়। এবং চোখের সামনে না একটা জিনিস ঠিক, জিনে আমাদের ফ্যামিলিতে ধরে, ঠিক আছে, বাট আমি কখনো ফিজিক্যালি কাউকে জিনে ধরা ছাড়ানো আগে ভেবে দেখি নাই। তখন আসলো, এবং আমার বোন আমার সাথে যে মানে এতদিন বড় হয়েছে, চোখের সামনে সে যে অট্টহাসিটা দিল, আমি আমার মানে লাইফ কানে কখনো এরকম হাসি শুনি নাই। এই হাসি পৈশাচিক হাসি না, এই হাসি অন্যরকম একটা হাসি, ঠিক আছে, মানে ভূতের হাসি না, আবার কেমন জানি, এটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, এটাই একমাত্র কথা এই ব্যাপারে বলা যায়। তো ও করলো কি যে এভাবে ধরে আছে, আমি ওকে করলাম কি যে ওকে আমি করলাম, বলছে ওর হাতটা শক্ত করে ধর, আমার কি করা যায় আমি বুঝতেছি না, বলছে ওর হাতটা শক্ত করে ধর। আমি ওকে ডান হাতটা খুব শক্ত করে ধরলাম যে নড়তে না পারে, ওর বাম হাত দিয়ে ঠাস করে আমাদের একটা চল কষালো, এবং মানে রিপিটেশন হচ্ছে, তাও বলতে পারি যে এইরকম রুট চর আমি আমার লাইফে খাই নাই কখনো। মানে একটা মেয়ের বাম হাতে এত জোর থাকবে কেন আমি বুঝি নাই, চর মারলো, আমি চর খাওয়া বন্ধ হয়ে গেছে, হাত ছেড়ে দিছি, আবার বলে হাত ধর, সাথে সাথে হাত ধরছি, পা ধরছি, এবং তাকে তার সামনে তখন আমার চাচা যিনি পীর সাহেব, উনি আয়াতুল কুরসি পড়লেন এবং সূরা জিন করে ফু দিলেন। আচ্ছা। এবং ফু দেওয়ার পর সে কাঁপা শুরু করলো, এবং কাঁপতে কাঁপতে একসময় সে নিস্তেজ হয়ে গেল, শেষ। ওই দিন আমাদের ঘটনা শেষ। আমার কাছে খুব খারাপ লাগলো যে এইটা তো মানে আমি জানি না এটা কি বলে, হিস্ট্রি বলে সিজোফ্রেনিয়া বলে জানি না, বাট এটার একটা কিছু হবে। সিজোফ্রেনিয়া হলে এরকম হয় এটা আমি শুনেছি। হ্যাঁ, তখন এটা নিয়ে আমরা সাইকোলজিস্টের কাছে গেলাম, যে ব্যাপারটা এইরকম হচ্ছে। সাইকোলজিস্ট আমরা যা চিন্তা করেছি, সাইকোলজিস্ট সেটাই বুঝালেন, এবং খুব সুন্দর করে বুঝালেন যে দেখো তুমি গ্রামে বড় হয়েছো, এবং তোমার মধ্যে যে কিছু ইনফেরিয়রিটি কমপ্লেক্স থাকে, কিছু থাকে, এবং তুমি এই পরিবেশটা তুমি দেখেছো, এবং এটা তোমার মধ্যে কাজ করছে। আচ্ছা, রাইট। তো তুমি মা এই জিনিসটা আস্তে আস্তে নিজের মধ্যেই ঢোকাও, এবং তোমার মধ্যে যে কাজগুলো তুমি যে নিজেকে মারছো এবং নিজেকে আঘাত করছো, তোমার মধ্যে কিছু মানে সেলফ ডিস্ট্রাক্টিং মনোভাব কাজ করছে, এটাকে দূর করতে হবে। সাইকোলজিস্টের কথা শুনে আমি নিজে ভালো লেগেছে, কনভিন্সড, এবং এটাই হওয়া উচিত। ওখান থেকে আমরা গেলাম আর হুজুরের কাছে। এটা কেন গেলেন? এইটা গেলাম কারণ হচ্ছে কি যে এটা উনি বলছেন, ঠিক আছে, সাইকোলজিস্টের কথা জানলাম, হুজুর কি বলেন শুনতে গেলাম। ক্রস চেক করছেন? তখন ক্রস চেক করছি, রাইট। সব ধরনের বিশ্বাসকে বাজিয়ে দেখছি, ঠিক আছে। আমার মূল্যবোধ সবার মূল্যবোধ এক না, কাজেই সবারটাই দেখা উচিত। আমরা সবাই ওখানে গিয়েছি। ওখানে যাওয়ার পরে হুজুর বললেন জি আনতে হবে, এবং উনি বললেন
জিন আসলো এবং জিন এসে কিছু কথা বললো যে এই যে জিন আসলো এই ব্যাপারটা আপনার চেঞ্জ হয়ে গেছে এবং সে পরে হিপনোটাইজ টাইপ এবং তার গলার স্বর ওই সেই হাসি মাঝে মধ্যে আসছে, তার গলার স্বর তার স্বাভাবিক স্বর নাই, বলবো না যে কোনো ভৌতিক স্বর, তার স্বর না ওটা, এবং তার কথা বলা এবং সে কিছু কথা বলেছে না আমার এটা তার বলার কথা না। সে পড়াশোনা করেছে কতটুকু এবং সে বলছে কি এবং অনেক কিছুই বলছে যেটা তার বলার কথা না এবং তার জানার কথাও না। আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো, আমাদের সেকেন্ড গেস্ট যিনি আছেন জি। এখনো তার কাছে আমার যায়নি, কিন্তু ওনারও এরকম ঘটনা আছে এবং উনিও কিন্তু এই যে গলার স্বর টর এই সমস্ত নিয়ে বলবেন এই ব্যাপারগুলো কি আসলে চেঞ্জ হয়ে যায় এবং মিলে যাচ্ছে। আমি কিন্তু অনেক ঘটনাটা আপনার জাস্ট শো শুরু হওয়ার আগে একবার শুনেছি এবং সেম এই ব্যাপারটা ঘটে। আচ্ছা, সো সেটাই বলছেন আপনি একদম আসলেই তাই ব্যাপারটা, তাই আমি দেখেছি যেটা। তো ওর পরে আমরা বাসায় আসলাম, বাসায় আসার পরে আমরা 1 মাস চেষ্টা করেছি, মানে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, আবার আনা হয়েছে এবং ওই মানে সাইকোলজিস্টের যে ব্যাপারটা সাইকোলজিস্ট কাজ করছে না। এবং আমাদের বাসায় যখন আসলো তখন একদিন হলো বিকট অবস্থা, মানে ইয়ে করছে না। তখন আমার চাচা বললেন জিনকে মেরে ফেলা খুব খারাপ কাজ, এটা করা উচিত না, কিন্তু আমার মেয়েকে 1.5 মাস ধরে বা এটা যেটা হচ্ছে এটা সহ্য করা যায় না, আজকে আমি এই জিনটাকে মেরে ফেলবো, দ্যাট মিনস পুড়িয়ে ফেলবো। তো এটা কিভাবে সম্ভব? তখন চাচা বললেন যে ওকে নাচ পড়া দিতে হবে। নাচ পড়াটা কি জিনিস ওই দিন আমি দেখলাম যে খুব সম্ভব ছিল নাচ বা এমন একটা কিছু, ওটা একটা তাবিজের মধ্যে রাখতে হয়, ওটাকে সর্ষে তেলে রাখতে হয় এবং এটাকে পুড়িয়ে ফেলে পুরানোর সময় কাগজটা তার নাকে ধরতে হয় এবং এই নাককে যখন এই ধোঁয়াটা যাবে এবং এই ধোঁয়া শুনে আস্তে আস্তে জিন মরে যাবে। আচ্ছা, ওই দিন আমি যখন জিন আসছে ঠিক আছে তখন কিছুটা আমরা ইউজ টু 1 সপ্তাহ এবং তাকে তো আমরা শক্ত, মানে সে যখন জিন আসছে তখন মানে আমি তাকে প্রথমবার ধরতে খুবই লাগছিল যে আমার খারাপ হয়ে গেছিল, আমার বোন আমার সাথে বড় হয়েছে, তাকে এইভাবে আমি ধরবো, মানে এইভাবে তাকে জোর করবো, সে কাটা ছাগলের মধ্যে ঝটপট করবে, আর এটা দেখতে হবে। তখন আমার কোনো মানে তাকে বাঁচাতে হবে, কারণ সে মানে এটা হলে সে অনেক মানে যাই হোক মানে সে নিজেকে মানে ইয়ে করুক, নিজের উপর অত্যাচার করে। তো তাকে আমি শক্ত করে ধরছি, বাসায় যারা ছিল সবাই ধরছে ইয়ে করছে এবং আস্তে আস্তে আমার চাচা ওই জিনিসটা পুরায় নাকের কাছে দিছেন। ও একটা ঝটকা দিল, আমি ছিটকায় পড়লাম। আপনি আমাকে দেখছেন মনে হয় সামনে, মানে একেবারে দুর্বল না আপনার নাই, আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মানে ওই সময় যে শক্তিটা ভর করেছিল সেই শক্তির কাছে আমার মনে হয় স্টিল আপনি কিছুই না। না আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলতে উল্টা কথাটা, এত দুর্বল আমি না যে একবার কেউ ঝটকা দেওয়াকে ফেলে সেটাও সম্ভব না। হ্যাঁ সেটাও সম্ভব না, মানে আমার পক্ষে সম্ভব না। যাই হোক, তো আমরা সবাই মিলে তাকে ধরলাম, ধরার পরে এই তার মুখে মানে নাকে আস্তে আস্তে এই নাচ পড়া দেওয়া শুরু করলো এবং সেটা তার চিৎকার, মানে আপনি যদি রেডিও ফুর্তিতে চিৎকার দেওয়া আমার মনে হয় যে মানে কোনো মাইক ছাড়াই সবাই শুনবে, সমস্যা নেই, সবার কোন সব লিসনার শুনবে, এইভাবে চিৎকার সে করছিল। তো এই করার পরে তখন সে বলল জাস্ট শাট আপ, মানে জিন বলছে দাঁড়াও, আমি দাঁড়াও আমি যাচ্ছি, তোমরা কেন আমাকে এটা করতেছো? তখন চাচা বললেন তুই কেন তুমি ধরে আমাকে যন্ত্রণা করতেছিস? তখন বললো অমুক আমাকে মানে মন্ত্রণা দিচ্ছে, অমুক লোক, আমার জিনটা তো খারাপ ভালোর মধ্যে আছে কিন্তু তাও অমুক বলছে দেখে আমি আসছি এখানে। অমুক কেন বলছে? অমুক বলছে এই কারণে বলছে, জিন বলতেছে তার গলায়, আমার বোনের গলায়, মানে বোনের ইয়ের থেকে, মুখ থেকে। ঠিক আছে তুই এখন যেতে হবে, তোকে এখন যেতে হবে। আমি যাবো না, তোকে যেতে হবে না, আমি তোকে পড়ে ফেলবো, না পড়াবে না। তখন আস্তে আস্তে নাকে ধোয়া দিছে এবং আবার চিৎকার এবং চোখ হলুদ থেকে লাল হয়ে গেল, জাস্ট লাল হয়ে গেল, গলার স্বর পুরো পুরুষালী হয়ে গেল, আমি যাবো না আমি যাবো না, আমি একদম মানে ছেলেদের মতো। রাইট। ওকে, তখন শেষ পর্যন্ত আধা ঘন্টা এইরকম মানে মানে মরণ কামড়া কামড়ে চিল্লাচিল্লির পরে বললো ওকে আমি যাবো। তখন চাচা বললেন তুই যাবি কিন্তু আমি তোকে যেতে দিব না, বলছেন আমি যাবো, আমাকে ছেড়ে দেন। তখন জিনিসটা সে ডিফেন্ডিং হয়ে গেল জিন। তখন চাচা বললেন যে দিন শেষ পর্যন্ত ঠিক আছে আমি যাবো, বলছে তুই যাওয়ার আগে শর্ত একটা তোকে আমি যেতে দিব, তুই আমাকে লিখিত দিয়ে যাবি যে তুই আমার মেয়ের কাছে কখনো আসলে আমি তোকে মেরে ফেলবো এবং এই জন্য জিন সমাজ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না বা আমার চেনা জানার মধ্যে কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে আমি লিখিত দিই। আমি এই আমার বোন তো লিখতে পারে সবকিছু জানে, আমি করলাম কি সে শুয়ে আছে, শুয়ে থাকার অবস্থায় তার বাম হাতে কলম দিলাম এবং শুয়ে থাকা অবস্থায় তার ঘাড়ের কাছে কলম দিলাম। আপনি চেষ্টা করে দেখেন ঘাড়ের কাছে আপনি যে হাতে লেখেন তার উল্টা হাত দিয়ে তখন লিখতে পারবেন, মানে শুয়ে আছে মাথার কাছে লিখছে, মাথার কাছে লিখছে। সে কলমটা ধরলো আপনার উল্টো পুরো জিনিসটা হাতটা বেন্ড করে মাথার পেছনে নিয়ে যেয়ে তারপরে ওইভাবে লিখছে। রাইট। তখন মানে একটা মানুষ যেভাবে মানে ইয়ে ধরে মানে স্লোগান দেয় তখন যেভাবে কলম ধরে মানে মোটা ধরে সেভাবে সে কলমটা ধরলো এবং ধরার পরে সে খসখস করে লিখে গেল
আমার নাম বিশ্ব, আমি মাছিয়াতার আম গাছের ডালে থাকি। আমি প্রতিজ্ঞা করছি আমি এই মেয়েকে আর কখনো টাচ করবো না, মানে এই মেয়ের শরীরে ভর করবো না, এবং যদি কখনো করি তবে আমার মৃত্যুর জন্য জিন সমাজ দায়ী থাকবে না। এই বিশ্ব। তুই হিন্দু? জি। তো গরু মাংস খাওয়া দিই? না। খাওয়াই একটা হাড্ডিয়ান? না, খাবো না, খাবো না। শেষ পর্যন্ত বললাম চলে যাচ্ছে, আমাকে ছেড়ে দেন, আমাকে টর্চার করেন না প্লিজ। না, তোকে গরু মাংস খেতে হবে না। এই করতে করতে আমার বোন দেখলাম যে তখন চাচা ইয়ে করলেন যে আমার মেয়ে তো এখানে হ্যাম্পার হচ্ছে, সে তো কাঁপতেছে, মানে গরু কাটা কাটা গরুর মতো, তাকে ধরে আছে আমরা সবাই। তারপরে এগুলো সে তারপরে মানে ধস করে পড়ে গেল জিনিসটা, ওই বিশ্ব চলে গেল। এবং এখানে মানে ক্লাইম্যাক্সের শুরু চলে গেল। আমার বোন উঠলো, সে পুরো বিধ্বস্ত, কারণ এতটা শক্তি তার শরীর থেকে তো গেছে, এই এনার্জিটা এইরকম ভাবে সে এনার্জি দিছে, সে পুরো বিধ্বস্ত। এবং ওই ঘটনা দেখে তার আগের দিন আমাদের বাসায় যে মেয়েটা কাজ করতো, সে থাকতো স্থানীয় লোকাল বুয়া আর কি, ওই মহিলা চলে গেল। সম্ভব না এখানে থাকা। এবং আমার বোন গেল, সে তখন আমরা বলে দিলাম যে প্লিজ বাড়ি থেকে একটা মানুষ পাঠানো হোক হেল্প করার জন্য, টাকা সেরা মানুষের খুব সমস্যা, এভাবে মানুষ হলো সম্ভব না। ওই দিনই যেই লোকটা নিয়ে গেল, বোনকে আমার চাচা নিয়ে গেলেন, ওই গাড়ি দিয়ে মেয়েটাকে নিয়ে আসলো। এবং বলা হইলো যে এই ঘটনাগুলো কাগজে বলা না হয়, কারণ এই ঘটনাগুলো আমাদের বাসায় ঘুরছে না, অনেকেই ভয় পাবে, আসবে না। এবং আমরা একটা অদ্ভুত ব্যাপার নিয়ে যে জিনিসটা কখনো বিশ্বাস করতাম না, সবসময় গল্পের বইয়ে পড়তাম বা বিভিন্ন ছোটবেলা থেকে ভূতের বইয়ে পড়তাম, সেই জিনিসটা বাসার মধ্যে ঘুরছে। আমার পাশের বাসা আমার বোনকে জিনে ধরছে, আমাদের কাছে তখন মতো অ্যাবসার্ড ঘটনা। তো এই ঘটনা নিয়ে আমরা থাকলাম। ওই সময় বাসায় একটা মেয়ে আসলো, মানে গ্রামে থেকে আসলো, আমরা যে গাড়িতে বোনকে নামাইছি ওই গাড়িতেই জাস্ট মেয়েটাকে নিয়ে চলে আসলো। ঠিক আছে, মেয়েটাকে নিয়ে আসলো। তো আমরা সুন্দর মতো করে গুছিয়ে নিলাম যে যাক অনেকদিন পরে একটা সমস্যার সমাধান, আমরা সবাই খুব খুশি, মানে বোনটার একটা ইয়ে হইলো, সুস্থ সে এখন। তো মেয়েটাকে নিয়ে আসছে। তো এর ওই দিন রাতের ঘটনা, আমি শুয়ে আছি আমার ড্রয়িং রুমের পাশের মানে লাগোয়া বেডে, হুট করে আমার মাথার সামনে সেই পৈশাচিক হাসি, যেটা আমি তখন আমার বোনের মুখ থেকে শুনছিলাম, হা 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 হা। আমি একটা অদ্ভুত চিৎকার দিয়ে উঠছি ঘুমের থেকে। এই চিৎকারটা দিতে পারছি আমি, মানে এটা আমি জানি না, আব্বা আম্মা বলছেন যে তুমি একটা ভয়ঙ্কর চিৎকার দিচ্ছ, ওই হাসি শুনে যেটা আমরা শুনছি দৌড় দিয়ে আসছি, এই ওই চিৎকার মরে গেছে। ওই মেয়ের মাথার কাছে দাঁড়ায় আছে, ওই হাসি দিচ্ছে। তখন শুনলাম যে, তখন বললাম আমি সেই বিশ্ব। কোন বিশ্ব? বলে আমি সেই বিশ্ব। এটা আপনাকে বলছে? সবাই কি আমরা, সে বলতেছে আমি সেই বিশ্ব। তোমরা তুমি মানে এইখানে কেন? আর তখন হচ্ছে বাসার মধ্যে আমি, আব্বা আম্মা, আমার ছোট ভাই আর একটা মেয়ে আছে, সে আঞ্জু, আর কেউ নাই। এতদিন ছিল আমার চাচা ছিলেন, দিনে ধরলে উনি ম্যানেজ করতেন, এবং আসলে চোখের সামনে দেখেছি উনি পারতেন না তা না। এবং এখন কেউ নেই, আমরাই। এবং রাত্র তখন বাজে 3টার সময় একটা নতুন মেয়ে ঢাকার মধ্যে, মানে ঢাকা এসেছে, সে চিল্লাচ্ছে যে এ করতেছে। তখন এটা অনেকটা মানে একটা জিনিস হচ্ছে দিনে ধরেছে, একটা হচ্ছে বিব্রত করে, একটা ফ্ল্যাট বাড়ি সবগুলো লাগা একটা 3টার সময় যদি একটা নতুন মেয়ে এসে চিল্লায়, তাড়াতাড়ি আমার দারুণকে ডেকে আনছি কি। তখন সে বলতেছে যে আমি সেই বিশ্ব, এবং আমি যাবো না, এই বাসার সবাই আমি খাবো। ঠিক আছে, এই বাসায় আমার যন্ত্রণা দেওয়া হয়েছে। আমরা সব আতঙ্কে ফ্রিজ হয়ে গেছি। এই 3টার সময় জাগানোর কিছু না, শুধু দারুণ কেন নিয়ে আসছি, দেখেন অবস্থা কি হচ্ছে এখানে। বারবার বলতেছি যে কি আমাদের তো এখন, আমি যতটুকু পারতেছি সবাই আয়াতুল কুরসি পড়তেছি এবং করতেছি, এবং ওই মেয়ে বারবার বলতেছে আয়াতুল কুরসি পড়বি না। আমি বুঝতেছি আয়াতুল কুরসি পড়তেছি কিন্তু পড়বি না, কেউ পড়বি না। অনেক কি এর পরে রাত 2 ঘন্টা সে হাসতেছে, কাঁদতেছে, গড়াগড়ি হচ্ছে, চিল্লাচ্ছে, কেউ কিছু করার নাই। এবং ওই মেয়ের মাকে ফোন করছে যে আপনার মেয়ের সমস্যা, কোনো সমস্যা নেই, জীবনে যেন কিছু করে না, কেন করবে এটা? বিশ্বর কথা সে, মানে বিশ্ব কি আমার হচ্ছে না কিছু না, বাদ দেন। তখন ওই মেয়েকে পরে 2 ঘন্টা পরে এই মেয়ে বলল যে তোদের এক মেয়ে গেছে না বাড়িতে, হ্যাঁ, সে একটা জামা ছাড়ছিল, ওই জামাটা আমি নিয়ে আসছি, ওই জামাটা আমি পরা আছে। তখন মানে অনেক, মানে এটা হচ্ছে যে আমার আব্বা বা আমি বা আমরা অনেক দূরে পড়লাম, তারপরে সেই কথাটা নরম হয়ে বললো, আবার চিল্লাচিল্লি এই সেই। তখন 4টার সময়, সে 5টার সময় সে স্বীকার করলো। তখন তাকে বললাম যে ড্রেসটা চেঞ্জ করে আসো। আম্মা তাকে ড্রেস চেঞ্জ করলেন জোর করে, এবং ড্রেস চেঞ্জ করার আগে তার চোখ তখন টকটকে লাল, সেই রকম লাল, আগের মতোই লাল। তখন সে বললো যে আমি থাকবো, আমি তোদের বাথরুমতে থাকবো। এবার হাসির কথা যেটা, বাথরুম তখন ছিল একটাই, এবং ভয়ে কেউ বাথরুমে আর যায়নি, আটকে ছিল সবাই ওই রাতে। ওকে, আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব, ছোট্ট বিজ্ঞাপন বিরতি পরে আমরা আবার ফিরে আসছি। আর আপনারা সবাই সঙ্গেই থাকুন স্টেডিয়াম রেডিও ফুর্তি, এবং আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে।
ওরে লাখ টাকা দিলে উঠাতে পারবে। 2 টাকা দিয়ে জাগিয়ে দিচ্ছি। কি 2 টাকা? এই দেখ নেসক্যাফে এখন মাত্র 2 টাকা। হ্যাঁ, নেসক্যাফে এখন মাত্র 2 টাকায়। Don't stop the fruity. Don't stop the fruity. Radio Fruity 88.0 FM. হলো মনে ও কে 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 হয়? FM. That's right, শুনছেন সবসময় রেডিও ফুটির সাথে আছি রাসেল। চলছে ভূত এফএম এবং ভূত এফএম এ আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের এসএমএস করছেন শাওন, এবং শাওন তিনি বলছেন যে তাদের বাসাতেও 2 দিন আগে থেকে তার আম্মুর সাথে একটা ঘটনা ঘটেছে, যে তিনি ধারণা করছেন যে জিন ধরেছে। ওকে, আর অনেকে আমাদেরকে এই ঘটনাটা শোনার পরে অনেকে তাদের রিয়াকশন গুলো দিয়েছেন। সেই সমস্ত রিয়াকশনের মধ্যে কিছু রিয়াকশন যারা দিয়েছেন তাদের নাম পড়ছি। সেটা হচ্ছে শান্তু আবার এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন মাহমুদ, তানিয়া, পিয়াস, জুয়েল, এসএমএস করেছেন আমাদেরকে শেউতা, এসএমএস করেছেন সুব্রত, এসএমএস করেছেন ফাহাদ, হানিফ, এছাড়াও এসএমএস করেছেন তৌসিফ, আকাশ, শিশির, এসএমএস করেছেন জাহিদ, ওল্ড টাউন, এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও অনিপান, অনিপান, মিরাজ সহ আরো অনেকে। যাই হোক, আমরা আগে যে গল্পটা শুনছিলাম সেই গল্পে আবারও ফিরে আসবো। তার আগে আমাদের যে আরেকজন গেস্ট রয়েছেন, আমরা তার সাথে একটু কি বলবো, তার সাথে একটু কথা বলে আসি এবং তার কিছু অভিজ্ঞতা আমরা শুনে আসি। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল আপনাদের? ঘটনার একটু ব্যাকগ্রাউন্ডটা বলবেন যে কি হয়েছিল। ওয়েল, আপনার নামটা একটু আমি মোহাম্মদ রবিউল ইসলাম বলছি। আমি একটা আমরা রবিউল ইসলামের একটা কথা বলি যে রবিউল ইসলাম উনি যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি তার পরিচয়টা সম্পূর্ণ আমরা দিতে চাচ্ছি না, পুরোপুরি পরিচয়টা দিব না, আমরা শুধু নামটুকু বলেই শেষটা করব। এটা তার আসার আগে একটা কন্ডিশন ছিল, সো সেই কন্ডিশনটা আমরা রাখলাম। থ্যাংক ইউ। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। ঘটনাটা শুরু আমার দাদির কাছ থেকে। আমরা ছোটবেলাতে আমরা শুনি, বেসিক্যালি আমার দাদি যখন বিয়ে হয়ে আসেন সেই সময় তার উপর জিন পজেস হয়, যেটা আমরা যে বয়সটাতে শুনি ওই বয়সটাতে আসলে একজন বলা যায় যে শিশু বা শিশু থেকে কিছুটা বেশি ওই বয়সে পজেস হওয়া কি বা এই জিনিসগুলো আমাদের মাথায় ছিল না। ওকে, তো ফাইনালি আমরা যখন এর কিছু কিছু সিকোয়েন্স যখন আমরা প্র্যাকটিক্যালি দেখতে থাকি, তখন আমরা জিনিসগুলো নিয়ে একটা আতঙ্কগ্রস্তের ভেতর দিয়ে আমরা যাই। যেমন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনা। আমি বর্ণ বটপ সবই আমার ঢাকায়। তো আমার দাদি যখন আসতেন আচ্ছা, একটা কথা বলি, আপনার দাদির কথা বলছি, আপনার দাদি পজেসড হয়েছিলেন। আচ্ছা, একটু আগে খালেদ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম এবং খালেদ ভাই বেশ কিছু ঘটনা বললেন, কিছু কিছু সিমিলারিটিজ আছে, রাইট? রাইট, একদম। হ্যাঁ, আমি খালেদ ভাইয়ের বেশ ঘটনাটা শুনলাম। ওখানে আসলে অনেকগুলো সিকোয়েন্স আমার সাথে মিলে, যেমন চেহারা একটা পর্যায়ে গিয়ে যখন পজেস হয় তখন চেঞ্জ হয়ে যাওয়া, এন্ড চেহারাটা বিকৃত হয়ে যাওয়া, গলার স্বর একটা মহিলার কিভাবে পুরুষে পরিণত হয়, এটা আমি খুব ছোটবেলাতে দেখছি। এবং ওখানে একটা খালেদ ভাই খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যখন নিজেদের ফ্যামিলির কারো হয় তখনই মানুষ ফিল করে আসলে ব্যাপারটা কত যন্ত্রণাদায়ক। আমি এখানে একটা একদম কি বলবো যে একেবারে অপ্রাসঙ্গিক হবে না পুরোপুরি, সে এরকম একটা ঘটনা বলবো যে আমার বেশ কিছুদিন আগে, এই তো গত বছরের কথা, যে গত বছরে আমার একজন ডাক্তারের সাথে দেখা হয়েছিল একদম ওটির বাইরে। আমি জানতাম না তিনি ডাক্তার, আমি জানতাম তিনি ডাক্তার, এবং তার একজন আত্মীয়র অপারেশন চলছিল ভেতরে, ওপেন হার্ট সার্জারি হচ্ছিল, এবং সে সেই মুহূর্তে বললো যে আমি নিজে একজন ডাক্তার এবং আমাকে ওটিতেই থাকতে হয় সবসময়। আমি নিজে কোনোদিন এরকম ফিল করিনি সামহাউ, আমি ডাক্তার হবার পরে এটা আমার কোনো আত্মীয়র প্রথম অসুস্থতা এবং এত বড় একটা অসুখ, এবং আজকে ওটির বাইরে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে বাইরের মানুষগুলো কত টেনশনে থাকে। তো এরকমই হয় আসলে, যখন ফ্যামিলির মধ্যে কারো এরকম সমস্যা হয় তখন তারা
তারাই শুধু বুঝতে পারে যে ঘটনা হলো কি। আমরা শুনে হয়তো বিশ্বাস করতে চাই বা বিশ্বাস করতে চাই না, অনেক সময় হাসি, অনেক সময় হেসে উড়িয়ে দিই, অনেক সময় গল্পের মতো লাগে। বাট আমি বলবো যে কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, জাস্ট যারা গল্পটা বলে তারা বা ঘটনাটা শেয়ার করে তারা প্রচন্ড আন্তরিকতার সাথেই শেয়ার করে। সো শুনে আপনাদের মতামত, সেই মতামতটা আপনার আন্তরিকতার সাথে দেবেন আশা করবো। ওকে, আমরা শুনি। ঘটনাটা শুরু বেসিক্যালি আমার থেকে। কিরকম, আমি আমার দাদি যখন ঢাকায় আসছেন আমাদের বাসায় বেড়াতে, উনি মাসখানেক থাকতেন, আসতেন 6 মাসে একবার 2বার আসতেন, বছরে 2-3 বার আসা যাওয়া করতেন। তো আমার দাদি আমার দেখা মতে, আমি জন্মের পর থেকে আমি কখনো দেখিনি তাকে নামাজটা কাজা করতে, এবং তিনি খুব প্রচন্ড রকমের একজন পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরী মহিলা ছিলেন। তো বর্তমানে তিনি জীবিত নেই। তো একদিন দুপুরবেলা আমার স্কুল থেকে আমি এসে আমি তার সাথে যখন খেতে বসি, তো আমি ছোট, আমরা 3 ভাই বোন, তখন আমরা একসাথে বসে খাচ্ছি। তো একটা পর্যায়ে কেউ খেয়াল করেনি বিষয়টা, একটা তরকারি আমি আমার দাদিকে দেই আমার প্লেট থেকে তুলে, যে আমি ওনার প্লেটে দেই। বাট আমি তখন বুঝতে পারিনি যে কত বড় একটা ভুল করলাম আমি। তো আসরের নামাজে দাদি দাঁড়ালেন, আমি খেলতে গিয়েছিলাম, খেলা শেষে এসে দেখলাম যে মাগরিব শুরু হবে। ইন দ্য মিন টাইম আমার দাদি জায়নামাজের উপরে শুয়ে, মানে হিস্টেরিয়াগ্রস্ত রোগীদের, মানে ভাই আপনি দেখছেন কিনা বিষয়টা, মানে শরীরে খিচুনি দেয়। বাট এই খিচুনিটা একটু ডিফারেন্ট, মানে একটু কেমন যেন একটু অ্যাবনর্মাল। দেখলাম যে তার হিস্টেরিয়াগ্রস্ত রোগীর কিন্তু একটা জিনিস হয়, আমি সোফার জানি, যে মুখ থেকে লালা বের হয়, কিন্তু আমার দাদির কোনো লালা বের হয়নি। তার চোখগুলো একদম বড় বড় হয়ে গেছে, যেটা তার চোখ কখনো তো বড় না, এবং সে মানে পুরুষ কণ্ঠে গোঙানির শব্দ করছে, একদম। তো এবং তার চোখ প্রচন্ড রকমের একটা লাল একটা আভা তার চোখ থেকে বেরোচ্ছে, এবং যে ওই চোখের দিকে তাকাবে মানে সে স্থির থাকতে পারবে না, এটা কোনো মানুষের চোখ হতে পারে না। ওকে, তো আমার বড় 2 বোন, আশা করি তারাও হয়তো শুনছে। তো আমি কি করলাম, আমরা 3 ভাই বোন, আম্মা আমাদেরকে একটা খাটে উঠিয়ে আমাদেরকে বললো যে তোমরা এখানে চুপ করে থাকো, কোনো ভয়ের কিছু নাই, তোমরা শুধু আল্লাহ আল্লাহ করো। আমার বাবা আর মাকে আমি দেখলাম আমার দাদিকে জোর করে খাটে ধরে রাখতেছে, তাকে ধরে রাখা যাচ্ছে না, সে উঠে যাচ্ছে। এরকম মানে মানে একটা বৃদ্ধ মহিলার গায়ে মানে এরকম শক্তি থাকার কথা না। তো 2 জন মানুষ তাকে ধরে রাখতে পারতেছে না। সে শুধু বলতেছে যে ও এরকম ভুল করলো কেন। আচ্ছা, তো আমার আম্মা অনেক মানে আমার আম্মা বিয়ের পর এসে বুঝতে পারছে যে এই জিনিসগুলো সম্পর্কে মানে অবহিত হয়েছে, মোটামুটি ধারণা পেয়ে গেছে। আমি এটা সিকোয়েন্স, আর একটা সিকোয়েন্সে আসবো আমি। আমাদের চাচাদের, আমার 4 ভাই, আব্বা সহ 5 জন। তো এই 5 জনই মানে এই আমার মা সহ আমার 5 চাচি এগুলোর সাথে ইনভলভ। মানে এই ওরা যে 7টা ভাই, এই 7টা ভাই ওদেরকে দেখা দেয়, সামহাও তাদেরকে বোঝায় যে আমরা আছি। আচ্ছা, ক্ষতি করে কি? না, কখনো ক্ষতি করে না। এবং তারা 7 ভাই একসাথে নামাজ পড়ে, আমার দাদির মুখে শোনা। তো কি হলো, আমরা একসাথে, আমরা 3 ভাই বোন ভয়ে আতঙ্কিত অবস্থায় খাটের উপর উঠে বসে আছি। তো আমি দেখলাম দাদি বলতেছে যে তুই তোর ছেলেকে, তোর ছেলে কেন এই কাজটা করলো, যে ওর প্লেটে কেন দিল, আর ও ছোট, ও দিতে পারে, ও কেন নিল, ও কেন ওই ঝুটাটা খাইছে, ওকে আজকে মেরেই ফেলবো, এই টাইপের কথা বলতেছে। বাট এই কথাগুলো বলতেছে আঞ্চলিক ভাষায়, আমি যেভাবে মানে শুদ্ধ ভাষায় বলছি বা আমার ল্যাঙ্গুয়েজ আমি বলছি, এই ভাষায় না, আঞ্চলিক ভাষায় বলতেছে। সেই আঞ্চলিক ভাষাকে আপনার দাদিও বলতেন? আমার দাদিও বলতেন, ওই ভাষাতে বলতেন। বাট গলার স্বরটা সম্পূর্ণ চেঞ্জ, একটা পুরুষের কণ্ঠ। সেটা কোনো আমার দাদি খুব সুন্দরী মহিলা ছিলেন, এবং তার কণ্ঠ খুবই চিকন। বাট একটা মেয়ের কণ্ঠ যেরকম থাকে তার থেকেও অনেক সুরটা অনেক। বাট আমি দেখলাম সে একটা পুরুষের কণ্ঠ, এবং তারা ছিল 7 ভাই। তো রীতিমতো অত্যাচার করতেছে। কিরকম অত্যাচারের একটু শর্টকাট বিবরণ দিই। যেমন ওয়ালের সাথে মাথাটা ঠোকাচ্ছে, আমার আব্বা আম্মা ধরে রাখতে পারতেছে না। আব্বা বলতেছে যে আমার বৃদ্ধ মা, তোমরা ছেড়ে দাও, মাফ করে দাও। কয় তুই সর, এইভাবে বলতেছে। এটা আপনার দাদি আবার বলছে? এটা আমার দাদির মুখ থেকে বলতেছে, আমার বাবাকে বলছে তুই সর। তো
হঠাৎ করে দেখলাম যে দাদি চুপ হয়ে গেল, মানে তাকে ধরে শুধু পারতেছে না মাটিতে আছাড় দিতে, মানে আমার মা আর বাবা ধরে রাখছে আমার, এবং আমাদের সেই সময় একটা কাজের মেয়ে ছিল, ওই উনিও ধরে রাখছেন। তো একটা সময় দেখলাম আমার দাদির কণ্ঠে সেই খালেদ ভাই যেটা বলে গেল যে বিকট হাসি, এটা কোনো মানুষের হাসি না রাসেল ভাই, জাস্ট মানে বিলিভ মি, এটা কোনো মানুষের হাসি না। আমি খুবই অবাক হচ্ছে একটা জিনিসে, যে সত্যি কথা বলতে কি যে খালেদ ভাই এবং আপনি দুজনেই আমাদের সাথে, মানে দুজনই এখানে এসেছেন দু ধরনের গল্প বলার জন্য, কিন্তু সামহাও গত সপ্তাহে এরকম হয়েছিল যে সুমন ভাই তার গল্প ঠিক করে এসছে, আমাদের যে গেস্ট এসছেন তার সাথে সামহাও সেটা রিলেটেড, আজকেও সামহাও মিলে গেছে। এবং আমি কিন্তু মানে ব্যাপারটা এরকম ভাবিনি, আমি যে মানে খালেদ ভাইয়ের গল্পের কিছু অংশ আমি জানতাম, বাট এরকম ভাবিনি যে জিনিসগুলো এইভাবে মিলে যাবে। সামহাও মিলে যাচ্ছে। এবং আপনি যে এখন আপনি মানে ইমেইলে সাধারণত হাসির কথাটা আমাকে লিখেছিলেন না, বাট এখন হাসির কথাটা বলছেন, সো মিলে যাচ্ছে সবকিছু। আর দেখলাম মানে তারা টর্চার করার পরে তারা দেখলাম যে বেশ তারা আনন্দিত, মানে হাসিটার আর একটা জিনিস, যেটা হাসিটার সিকোয়েন্স গুলো চেঞ্জ হচ্ছে, মানে সে আপনার হাসিটা একরকম, আমার হাসিটা একরকম, মানে ওরা যে সাত ভাই যে এটা নিয়ে হাসতো, মানে সাতটা ক্যারেক্টার প্লে করতেছে, হাসির ধরনটা মানে খুব মাইনরলি শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো একটা স্কেলে নাই, অ্যাটলিস্ট মানে বোঝা যাবে যে একজন বৃদ্ধ মানুষের অত শক্তিও নাই, অত জোরে হাসি না, এইভাবে জোরে হাসার মতো শক্তি নাই। তো সেই সময় যখন তারা হাসতো তখন আমার মা জিজ্ঞেস করতো, আমার মা ততদিনে ইউজ হয়ে গেছে, তখন জিজ্ঞেস করতো যে আচ্ছা তোমরা যে এইভাবে অত্যাচার করো এটা কি ঠিক করো? দেখ তুই তো মেজ বউ, তুই তো বউদের ভিতরে খুব ভালো, আর বাকিগুলো তো সবাই তোর কিন্তু শত্রু, তুই কিন্তু সাবধানে থাকবি, এই ধরনের কথাবার্তাগুলো বলতো, যেগুলো মানে আমার দাদির পক্ষে এই জিনিসগুলো বলা কোয়াইট ইম্পসিবল। আর আমাদের পরবর্তীতে কোনো বিপদ আপদ হবে কিনা, আমার মা আবার এগুলো ততদিনে মানে বুঝে গেছেন যে একটা পর্যায়ে তাকে জিজ্ঞেস করলে কিছু অ্যাডভান্স নিউজ পাওয়া যায়। তো আমার মা জিজ্ঞেস করতো যে তোমরা এইভাবে আরো এসো না, এইভাবে অত্যাচার করো না, বৃদ্ধ একটা মানুষ নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, তো তোমরা এসো না। হ্যাঁ তুই তো নামাজ পড়িসই, তুই নামাজ পড়িস বলেই তো তোকে আমরা ভালোবাসি। তো গত রমজানে এসছিলাম, তুই এত ভয় পাইছিলি কেন? তো বললো যে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনারা এসছিলেন। আমি তখন আমার মা ওই গত বছর যে বছর মানে যে সময়টা হয় তার আগের বছরে এরকম একটা ঘটনা ঘটে, রমজান মাসে সেই সময় ভাত মানে চুলাতে দিবে, ওই সময় দেখে যে জানলার পাশ দিয়ে কিছু একটা সানসেটের উপর থেকে কিছু একটা ধূপ করে নামলো, মানে জানলা বন্ধ, বাট আমার মা ফিল করছে যে কিছু একটা নামছে। তারপরে দেখলো যে অনেকগুলো, আমার মা জানলা দিয়ে উকি দিল, উকি দেওয়ার পরে দেখে যে অনেকগুলো বাচ্চা, ছোট বাচ্চা দৌড়ে 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 হেঁটে যাচ্ছে সানসেটের নিচে, একদম সানসেটের নিচে দিয়ে। রাত বাজে তখন কটা, 3টা, যেটা সম্ভবই না আমার মা নিজে চোখে দেখা। আমার মা সময় সবকিছুই সম্ভব। তো সব সেটা আমার বাবাকে ডাকলো তাড়াতাড়ি, তুমি একটু আসো তাড়াতাড়ি। এসে দেখলো যে আর কিছু নাই। এরকম একটা ঘটনা। তো ওই সাত ভাইয়ের একজন রিপিট করতেছে, বলতেছে যে তুই তো গতবার এত ভয় পেয়েছিলি কেন? আমি তো তোকে দেখতে আসি পাবনা থেকে, তুই এরকম ভয় পাবি না, আমরা কিন্তু তোকে আসবো দেখতে, তোকে আমরা পছন্দ করি। আমার জিজ্ঞেস করতো যে আমার ছেলে মেয়েদের কি কোনো সমস্যা কি, বা ওদের স্বাস্থ্য কোনো অসুখ বিসুখ হবে কিনা? না না না, তোর ছেলে মেয়েরা ভালো। তো তোর ছেলে এরকম কি কখনো হয়েছে যে আপনার মা বা আপনার দাদি কোনো ঘটনা আগে থেকে বলে দিতে পারতেন? এরকম কোন, এটা যখন পজেস হতেন সেই সময় বলতেন। এরকম কোনো কিছু কি হয়েছে আপনার? হয়েছে। এরকম একটা ঘটনা বলতে পারবেন যে আমার বাবা বলেছিল এবং পরে হয়ে গেছিল? একদম হুবহুব মিলে গেছে। সেটা আমাদের জন্মের আগে। আচ্ছা, জন্মের আগে, এটা হচ্ছে লিবারেশনের সময়, 71 এর কথা বলছি, ওই সময়। তো যেটাতে ছিলাম, আমার মা বলতো যে আমার ছেলে মেয়েদের কিছু হবে, মানে সব কিছু জিজ্ঞেস করতো, যে বলতো না তোর মেয়েরা তো খুবই ভালো, ওদের অসুবিধা হবে না, তবে তোর ছেলেটাকে একটু দেখে রাখিস, ওর প্রতি কিন্তু শনির একটা আছে, কি বলে আঞ্চলিক ভাষায় বলতো যে ওকে একটু দেখে শুনে রাখিস, ওর কিন্তু অসুখ বিসুখ হয়। সেই সময় আমার প্রচন্ড অসুখ বিসুখ হতো। তো এনিওয়ে, তো এরকম ঘটনাগুলো মানে প্রায় ঘটতো আমাদের ফ্যামিলিতে। আর আপনি
আপনি যেটা কথা বললেন সেটা হচ্ছে লিবারেশনের সময় আমার বাবা ছিলেন গভর্নমেন্ট অফিসার, বর্তমানে উনি রিটায়ারমেন্টে আছেন। তো পাবনাতে তখন তার নতুন চাকরি পোস্টিং, তো পাবনাতেই তার হয়, পাবনা থেকে ঢাকাতে আসার একটা প্রোগ্রাম হয়। সেদিন আরিচা ঘাটে, তখন তো আরিচা হয়ে যেত, এখন তো বঙ্গবন্ধু সেতু হয়ে যায়, তো আরিচা ঘাটে সেই দিন বলছে এলো, সেই দিন আবার আমার দাদিকে প্রদেশ করে। তো প্রদেশ করার পরে আমার মা জিজ্ঞেস করে, আমরা তখন কেউই হয়নি, তখন জিজ্ঞেস করে যে আচ্ছা ও তো যাচ্ছে, তো ওর রাস্তায় কোনো সমস্যা হবে কিনা। তখন তো চারদিকে যুদ্ধের একটা টামাটো। তখন বলে যে হ্যাঁ, আমার বাবার নাম ইউসুফ আলী মিয়া। তো বলছে হ্যাঁ, ইউসুফের সমস্যা হবে। কিরকম সমস্যা? ওর ওই ফেরিঘাটে যায় ও একটা সমস্যায় পড়বে, তো ওকে বেশি ও জানি বেশি মাতবরি না করে, মাতবরি কথাটা বলছিল, আচ্ছা, ও জানি বেশি মাতবরি না করে। তো আমার মা বলছে যে মাতবরি কেন করবে, কেন ওই যে যারা তোদের এখানে আসছে ওদের সাথে যেন বেশি মাতবরি না করে। ওকে ফাইন। তো বলছে এমনি কোনো অসুবিধা হবে না। তো মিলিটারিদের কথা বলছে, মিলিটারিদের কথা বলতেছে। তো বলছে যে না, তোরা যারা এখানে আসছে তোদের এখানে ওদের সাথে যেন বেশি মাতবরি না করে। তো ভালো, তো আমার বাবাকে যেতে হবে, তার চাকরি রক্ষার্থে যেতে হবে, ফাইন। আমার বাবা গেল, যাওয়ার পরে ঠিক আরিচা ঘাটে তাদের বাসটা থামাই দেওয়া হয়। বাসে ছোট বাচ্চারা কাঁদতেছে, মানে খুব মানে অনেকক্ষণ 4-5 ঘন্টা আটকে রাখছে, বাস থেকে নামতেও দিচ্ছে না, গেটের সামনে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে ওই পাক সেনারা। আমার বাবা কি করলো, আমার বাবা বাস থেকে নামে নাই, জাস্ট ওই যে কন্ট্রাক্টর যেখানে দাঁড়িয়ে থাকে ওখানে গিয়ে বললো যে ভাই, এখানে বাচ্চারা আছে, এদেরকে কিছু দেন, এরা অনেকক্ষণ ধরে মহিলারা আছে, তাদেরকে কিছু নামার সুযোগ দেন, আমরা একটু কিছু খাবার দেন আমাদের। তো বলতেছে তুই কে? তখন ইয়েতে জিজ্ঞেস করতেছে ওরা হিন্দিতে বা উর্দুতে, যেটা বলছে যে তুই কে? ওকে ফাইন। দেখার পরে আমার বাবা বললেন যে হ্যাঁ দেখো, আমার তখন ডান্ডি কার্ড বলে, ওরা বলতে ডান্ডি কার্ড, তখন আমার বাবা আইডি কার্ডটা দেখালো গভর্নমেন্টের। আচ্ছা ঠিক আছে। তো বলছে যে সব মানে আমার বাবা কেউ আসতেছে না বাসের ভিতরে, আমার বাবা এগিয়ে আসছে, এটাতে তারা খুব মানে অ্যাস্ট্রোনাইজ, প্লাস আমার বাবার প্রতি আমার বাবাকে ডেকে নিয়ে ক্যাম্পে আগে বসালে সব আইডি কার্ডটা দেখলো, দেখার পরে একটা পর্যায়ে বলে ঠিক আছে, তখন ওরা বিস্কিট দিয়ে দেয়। তারও 4-5 ঘন্টা পরে বাসগুলো ছাড়ে। এই একটা হ্যাসেল হয়েছিল। কিন্তু মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোথায় হ্যাসেলটা হবে এটা একদম উল্লেখ করে দিয়েছে। ওকে, আপনার জীবনে আপনি আপনার লাইফ টাইমে কোনো কিছু দেখেছেন, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? আমি ফিল করেছি, আমরা এখন যে বাসাটাতে থাকি, আমার বোনদের বিয়ে হয়ে গেছে, আমি আম্মার সাথে আছি, আব্বা আম্মার সাথে আছি, বাট পাশের একটা ফ্ল্যাটে আমাদের 4টা রুম। এই 4টা রুমের ভিতরে একটা রুম আছে যে রুমে আমাদের মানে বোঝা যায় যে somebody living is over there, somebody existence-টা মানে বোঝা যায়। কেমন বোঝা যায়? কারেন্টটা চলে গেল, কারেন্টটা চলে যাওয়ার সাথে সাথে চেয়ারে একটা খট করে একটা শব্দ হলো, মনে হলো যেন ওই চেয়ারটাতে কেউ একজন বসেছিল। আচ্ছা, ওই চেয়ারটাতে কেউ বসেছিল। তারপরে আমাদের ওই রুমটাতে আমাদের ডিপ ফ্রিজটা আছে, ডিপ ফ্রিজটা আপনি উপরে উঠিয়ে যখন ঢাকনাটা লাগাবেন খট করে একটা শব্দ হলো, মনে হলো কেউ যেন এটা যেন লাগাচ্ছে, মানে একটা এক্সিস্টেন্স বোঝা যায়। আচ্ছা, বাট ওরা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। কিন্তু এরকম ঘটনা আপনাদের মানে কারেন্ট চলে গেলে হয় নাকি? কারেন্ট থাকা অবস্থাতে কখনো শুনেছেন? আপনি একা শুনেছেন নাকি সবাই শোনে? আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা সবাই মিলে গেস্টরা চলে গেছে, আমরা গিফট করতেছি, রাত 12টা-1টা মতন বাজে। সেই সময় আবার ওই যে একটু আগে বলেছিলাম যে আমার চাচিদেরকে সবাইকে দেখায় যে আমরা আসি, আমাদের এক্সিস্টেন্সটা ওরা বুঝায়। তো আমার চাচিদের পরবর্তী জেনারেশন হচ্ছে আমাদের চাচাতো ভাই বোনরা, তো ভাইদের ওয়াইফদের মধ্যেও কেউ তাদেরকে সরাসরি দেখছে। ওকে, আমার বড় চাচার বড় ছেলে, উনি তার ওয়াইফ এটা কি দেখেছিলেন সেটা জানার আগে আমরা একটা ছোট্ট একটা ব্রেক নেব, একটা বিজ্ঞাপন বিরতিতে যাই না, একটা বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরে আসছি একটু পরে। সো স্টে টিউন টু রেডিও 40, কোথাও যাবেন না।
শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম। এবং আমাদের প্রথম যে ঘটনাটা আমরা শেয়ার করেছিলাম সেই সময় অথই আমাদের SMS করে জানিয়েছিলেন যে স্টোরিটা তার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে। অলরাইট, সুমন আমাদের লিখেছেন খুব ভয়ানক ঘটনা, আপনারা অনেক সাহসী। আমাদের প্রথম যে দুজন গেস্ট ছিলেন তাদেরকে বলেছেন। আলিম লিখেছেন যে কেন তার SMS পড়া হচ্ছে না, আসলে অসংখ্য SMS আছে, আসলে গল্পগুলো শুনতে শুনতে SMS কিছু চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, তার একটা এক্সপিরিয়েন্স আছে, তাদের গ্রামে তার ঘরে প্রতিদিন অচেনা একটা গাছের পাতা পাওয়া যায়, মানে তিনি জানেন না এটার মানে কি। ওকে, আমার যেটা মনে হয় যে আপনি মেইল করে আপনাদের পুরো ঘটনা যদি একটু ডিটেল বলেন তাহলে ভালো হয়। সেটা হচ্ছে মেইল করার আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, BHOOT ভূত FM @radiofurti FOORTI.fm। এখানে আপনি ইমেল করতে পারেন এবং ইমেল করার সময় অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এই তিনটা অবশ্যই অ্যাড করতে ভুলবেন না। আর ডক্টর জাহিদ আমাদের লিখেছেন যে আমি চ্যালেঞ্জ করলাম যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে সেই সমস্ত ঘটনাগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা তার কাছে রয়েছে, এবং তিনি বলছেন যে অ্যাকচুয়ালি ভূত বলে তো কিছু নেই, এবং তিনি বলছেন যে যে কোনো প্রবলেম তিনি দূর করে ফেলতে পারেন। আমি আপনার সাথে একেবারেই একমত হচ্ছি না, কারণ আপনি ব্যাখ্যা করবেন সায়েন্স দিয়ে। সায়েন্স আর এই প্যারানর্মাল যে সমস্ত ব্যাপার স্যাপার, সেই সমস্ত ব্যাপার স্যাপারকে আসলে মানে একটাকে দিয়ে আরেকটা যদি আপনি একটাকে দিয়ে আপনি একটা জাজ করতে চান তাহলে এটা সবচাইতে বড় ভুল কাজ হবে আমার মনে হয়, কারণ সায়েন্সের এটা ভাবার মতো কোনো সাবজেক্টই না। ওকে, সো আমার মনে হয় যে না, জিনিসটা আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না। আমরা যেটা চিন্তা করছি যে কিছু ঘটনা সেটাকে অবশ্যই আমরা সায়েন্স দিয়ে বা বিচার করার জন্য আমরা এখানে একদমই কেউ চেষ্টা করছি না। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে যিনি এতক্ষণ কথা বলছিলেন তার সাথে আমি মাঝখানে থামিয়ে দিয়েছিলাম এবং আমরা একটা ব্রেক নিয়েছিলাম। আমরা তার কাছে আবার ফিরে আসবো। প্লিজ আপনার যে ঘটনাটা বলছিলেন সেইখান থেকে আবার আসি। থ্যাংক ইউ, ফাইন। আমার বড় চাচার বড় ছেলে, ইনফ্যাক্ট আমাদের বংশের বড় ছেলে আর কি, বড় ভাই, সম্মান করি তাকে সবাই আমরা। তো ওনার ওয়াইফ নতুন বিয়ে হয়েছে, তো গ্রামের বাড়িতে গেছেন। আমাদের একটা বড় একটা পুকুর আছে বাড়ির পেছনে, ওই পেছনটাতে আমাদের বেশ অনেকগুলো পুকুর, পেছনটাতে বাড়ির মহিলারা ওখানে তারা গোসল করে, অনেক পুরাতন পুকুরটা। তো একদিন উনিও গেছে, যাওয়ার পরে হঠাৎ করে দেখলো যে ওখানে 2-3 জন মহিলা গোসল করতেছে। আচ্ছা, উনি কি মনে করে পুকুরটা চেক করে গেল আর কি, যে কেউ আছে কিনা, কেউ থাকলে উনি আর কি নামবে। আচ্ছা, তো উনি কি করলো, উনি বাসার ভেতরে গিয়ে ওনার কাপড় চোপড় যা নিচ্ছে সব নিয়ে সাথে সাথে ইটস ম্যাটার অফ 1 মিনিট উনি আবার গেল। আর ওই মহিলারা ওই মানে যে স্টেজে ছিল তাদের 1 মিনিটের ভিতরে ওখান থেকে চলে আসার কথা না, বা তাদের আনুষঙ্গিক যে গোসলের যে পর্যায়ে যে কাজগুলো থাকে সেগুলো শেষ হওয়ার কথা না। উনি এসে দেখলেন পুকুর ঘাট সম্পূর্ণ শূন্য, এবং কিছুক্ষণ আগে যে এখানে যে কেউ যদি গোসল করার যে একটা সিঁড়ির উপরে, আমাদের বড় একটা সানবাঁধানো সিঁড়ি আছে, সিঁড়ির উপরে যে পানিটা নিয়ে সাবান টাবান ইউজ করা যে বিষয়গুলো থাকে, ওগুলো কিছুই নেই, কোনো চিহ্ন নেই। সকাল থেকে এখন পর্যন্ত পুকুরটা ইউজ হয়নি, ওই ঘাটটা কেউ ইউজ করেনি, এরকম ভাবে শুকনো একদম খটখটা। উনি রীতিমতো মানে পুকুরের ওখান থেকে মানে উনি কিভাবে আসছে উনি পরে আমাদেরকে বলছে যে মানে চিৎকার দিয়ে কাপড় টাপড় হাতে কি ছিল দৌড়ে ফেলে দিয়ে সব উনি বাসার ভিতরে এসে হুমড়ি খেয়ে পড়ছে। এই দৃশ্যটা দেখে এরকম কিছু আছে। ওকে, তাহলে আমরা আরো কিছু ঘটনা জানতে পারবো আশা করছি। তার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিব, তাই না? ছোট একটা ব্রেক নিব। ইন দ্য মিন টাইম আপনাদের বলবো যে আপনারা SMS করতে পারেন। আর SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। তবে তার আগে আমার একটা ঘটনা আছে, রিসেন্টলি ঈদের মধ্যে হয়েছে এটা। ঈদের মধ্যে বলতে আমি বুঝাচ্ছি যে ঈদের ছুটির পরে মাঝে একটা সময়ে আমার ঘটনাটা ঘটেছে। সেটা হচ্ছে যে এবার জানেন সবাই যে ঈদের একটা লম্বা ছুটি ছিল, তো আমরা কয়েক বন্ধু মিলে আমরা তখন ঢাকার বাইরে একটা জায়গায়, আমি স্পেসিফিক কোন জায়গাটা বলছি না, একটা জায়গায় আমরা হাঁটছিলাম সব বন্ধুরা মিলে একসঙ্গে। তো এই যে হাঁটছি এবং তার মাঝে বিভিন্ন ধরনের ঈদের কথা হচ্ছে যে আমাকে সাথে এবার দেখা হলো, তো আমাকে সাথে এবার দেখা হলো না, ও তো দেশের বাইরে আছে, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং ধীরে ধীরে আমরা সবাই কত ব্যস্ত হয়ে যাচ্ছি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের পেছন দিকে ধরুন যে আচ্ছা আমি বলি যে ধরুন যে এটা পুরনো ঢাকার কোন একটা জায়গা এবং পেছন দিকে নদী
পিছন দিকে নদী এবং আমরা নদীটাকে পেছনে রেখে সামনে দিকে হাঁটছি। তো আমার একটা বন্ধু জাস্ট বললো যে জানিস এইখানে, ও ওই এলাকার ছেলে, সে বললো যে জানিস এখানে একটা জায়গা আছে, একটা গলি আছে, এই গলিটাতে আমরা সাধারণত কেউ কখনো যাই না, কারণ এই গলিটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে এই গলিতে গেলেই যেটা দেখা যায়, আমার কাছে একটু ফানি লাগলো প্রথমে যে এই গলিটা দেখলে, এই গলিটাতে দেখা যায় যে একটা মেয়েকে দেখা যায়, অনেক রাতে আসলে এদিক দিয়ে একটা মেয়েকে দেখা যায়। তা আমি প্রথমে মনে করলাম যে মেয়েকে দেখা যায় এটা কি ধরনের কথা, একটা মেয়েকে, আমি বললাম যে কিভাবে দেখা যায়, তো বলছে যে মাঝে মাঝে দেখা যায় যে সে দেয়ালের উপরে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে দেখা যায় বসে আছে গাছের উপরে, এরকম ধরনের দেখা যায়। তো বললাম তাই নাকি, কোথায় সেই গলি, কোথায় দেখি। তারপরে আমরা হেঁটে আসছি এবং ওই প্রসঙ্গ নিয়েই কথা বলতে বলতে আমরা হেঁটে আসছি, ততক্ষণে গলিটার কাছাকাছি চলে এসেছি এবং খুবই অদ্ভুত একটা ঘটনা গলির কাছাকাছি এসে বসলো, মানে ঘটলো। আমি ততক্ষণে মানে একেবারে জিনিসটা বিশ্বাস করি, কারণ ততক্ষণে সে আবার বলতে শুরু করেছে আমাকে যে জানিস আমি একদিন দেখেছি। তো আমি বললাম যে দেখেছিস মানে কোন জায়গায়, মানে এটা মানে কিরকম ভাবে? তো সে বললো যে দেখেছি এরকম ভাবে যে এখানে একটা গাছ আছে, গাছের ওপরে মেয়েটা বসে আছে। তখন আমি বুঝলাম জিনিসটা মানে যথেষ্ট রকমের ফানি এবং এটা বিশ্বাস করার কোনো কারণই নাই যে একটা মেয়ে রাতের বেলায় গাছের উপরে বসে আছে, এত রাত্রে কেউ দেখবে, সেটা খুবই ফানি লাগার কথা। এবং এটা মানে ব্যাপারটা শুনলে ঠিক ভয় লাগে না। তা বললাম যে কই সেই গলি কোথায়? তো ততক্ষণে গলির একদম কাছাকাছি চলে এসেছি, সে আমাকে দেখালো যে হাতের বাইরের যে গলিটা দেখছিস এই গলিটা। আমি বললাম, তখন আমি তখন যে কোশ্চেন গুলো করছি আমি ঠিক কনসিয়াসলি করছিলাম না। আমি বললাম যে এই গলিটায় কি দেখিস? তো বললো যে এই গলিটায় দেখি একটা মেয়ে এই দেয়ালটার উপরে বসে থাকে। আমি সেই সময় সবচাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটলো। আমি বলবো না যে আমি সামনে দেখলাম, আমার জাস্ট চোখ মানে বন্ধ করে যেরকম মনে হয়, আমি জাস্ট দেখলাম যে একটা মেয়ে। তারপরে ঘটনাটা তখন আমি দেখি, আমি বললাম যে এই গলিতে আছে, এখানে কি কোনো ঘটনা আছে আগের? সে বললো যে এইখানে ও বলছে এবং একইভাবে একই সাথে আমি ঘটনাটা ভিজুয়ালাইজ করতে শুরু করলাম। ও ঠিক যেভাবে বলছে আমি ঠিক সেভাবে ভিজুয়ালাইজ করলাম। আমি বললাম, ও বলছে যে এইখানে একটা মেয়ে বহুদিন আগে এই গাছটা থেকে ফাঁসি নিয়েছিল। আমি জাস্ট হুবহু সেই ঘটনা দেখতে পেলাম, একদম একটা মেয়ে জাস্ট ফাঁসিতে ঝুলে আছে। এটা তো মনের ভুলই হতে পারে, কারণ সে কিন্তু ঘটনাটা খুবই এত অদ্ভুত ভাবে ঘটলো যে ও যে মুহূর্তে বলছে আমি সেই মুহূর্তে দেখছি। আমি জানি না ও কি বলবে, ও জানে না আমি কি দেখবো, এরকম একটা সিচুয়েশন। এবং আমি দেখতে পেলাম। দেখার পরে আমি সেই বন্ধুটাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করলাম, আমি যেরকম ভাবে দেখতে পেয়েছি। আমি বললাম কি জানিস, আমার দেখে মেয়েটাকে দেখে মনে হলো যে মেয়েটার বয়স 17 বছর। আমি একদম এক্স্যাক্টলি এটাই বলেছি যে 17 বছর বোধহয়। তো ও বলল যে আমি জানি না, তবে খোঁজ নিয়ে আমাকে বলতে হবে। তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে সে খোঁজ নিল এবং সে চিন্তা করার পরে বলেছে হ্যাঁ এইরকমই বয়স হওয়ার কথা। এটা আমার জানা কথা, কোন বয়সের কোন মেয়ে এখানে ফাঁসি নিয়েছে বা কি হয়েছে সেটা আমি দেখলাম এবং বয়সটা সহ দেখলাম। এই ব্যাপারটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। যে সবচেয়ে বেশি অবাক লেগেছে যখন গলিটার কাছে আসলাম, তারপর থেকে আমি ঠিক বুঝিনি। এবং যেই মুহূর্তে দেখা শেষ হয়েছে সেই মুহূর্তে আমার ফ্রেন্ডেরও কথা যেটা ছিল মুখে, সেই কথাটা ছিল এরকম ধরনের, আচ্ছা এই জিনিসগুলো সামনে চলে আসলে কেমন লাগে না? মানে হোয়াট ইজ দিস? মানে আমি যিনি ও গল্পটা বলছে বা ঘটনাটা বলছে আমি দেখছি, এবং যে মুহূর্তে দেখা শেষ হলো সেই মুহূর্তে সে এই ঘটনাটা শেষ করলো এভাবে, এগুলো হুট করে সামনে চলে আসলে কেমন লাগে না? আমি আমার বন্ধুকে বললাম যে তুই যখন ঘটনাটা বলছিলি ঠিক সেই মুহূর্তে আমি জিনিসটা দেখেছি, এবং যখন দেখাটা শেষ হলো তখনও ঠিক সেই মুহূর্তে তুই এই কথাটা বললি যে আচ্ছা এটা হুট করে সামনে আসলে কেমন লাগে না? মানে এখনো ভাবতে গেলে আমার গলা শুকিয়ে আসছে। ওই সময় এরকমই এক ভয়ঙ্কর লেগেছিল। আমি ঠিক জানি না যে কতটুকু বুঝতে পারলাম, যে একটা ব্রেক নেই। এবং আমি নিজেও মনে করি যে একটা গান শোনা দরকার এই মুহূর্তে। একটা গান শুনে আসি। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে পারেন, নিয়ম তো বললামই, শাউট লিখে স্পেসে আপনার নাম লিখে স্পেসে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান bhutfm@radiofurti.fm এ আমাদের ইমেল পাঠাবেন, অবশ্যই নাম এবং ফোন নাম্বার সহ। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি, কোথাও যাবেন না। Radio Fusi, 88 FM. Oh
চলছে ভূত এফএম। ভূত এফএম আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে একটা ইমেল পড়তে যাচ্ছি আমি। সেই ইমেলটা হচ্ছে যে আমাকে ইমেলটা পাঠিয়েছেন হচ্ছে মুমিত ইমেল পাঠিয়েছেন, এবং মুমিত একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি, এবং আমি তার ভাষায় একটু পড়তে থাকি। তিনি লিখেছেন, আমি থাকি পুরান ঢাকার রাজার দেউরি এলাকায়। আমার সাথে কিছুদিন আগে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে, এবং থার্সডেতে এমনিতে রাস্তায় অনেক জ্যাম থাকে। সেদিন আমার এক ফ্রেন্ড আমাকে নীলক্ষেতে থাকতে বলে বিকেল 4:30টার দিকে। আমি বাসা থেকে বের হই 4টার দিকে, মেইন রোডে এসে রিক্সা খুঁজতে থাকি। এই রিক্সাওয়ালা বলে নীলক্ষেত 80 টাকা, কিন্তু ভাড়া হবার কথা 40 টাকার বেশি না। আমি সামনের দিকে তাকালাম, রাস্তার দেখতে পেলাম অনেক জ্যাম। রিক্সা নিলে অনেকক্ষণ বসে থাকতে হবে এক জায়গায়, তাই আমি হাঁটতে শুরু করলাম, এবং আমার ফ্রেন্ডকে ফোনে বলে দিলাম যে 5টার সময় নীলক্ষেত থেকে আমার আসতে দেরি হবে। এরপর আমি হাঁটতে হাঁটতে অনেক দূর আসলাম। পুরান ঢাকার মাহুতটুলিতে আসার পর আমি দেখলাম রাস্তার জ্যাম অনেক কমে গেছে, তাই আমি রিক্সা নেওয়ার ডিসিশন নিলাম। এক ব্লু শার্ট পরা রিক্সাওয়ালাকে বললাম, সে বলল 50 টাকা। আমার একটু রাগ লাগলো যে এত দূর আসার পরেও এত টাকা ভাড়া চায়, তাই আমি ডিসাইড করলাম যে আজকে যত কষ্টই হোক হেঁটে যাব। বাট অনেক দূর আসার পর আমি অনেক টায়ার্ড ছিলাম, আমি আরো অনেক দূর হেঁটে চলে যাই 7 রওজা নামের মাজারের কাছে। খুব দ্রুত হেঁটে যাই, যেই মাজার ক্রস করতে থাকি কে যেন আমার ডান হাতটা ধরে আমার সাথে হাঁটতে থাকে, ডান পাশে হাঁটতে থাকে আর কি। আমি পাশে ফিরে দেখি একজন বুড়ো লোক, সাদা দাড়ি, লম্বা গোল চেহারার মানুষ আমার হাত ধরে আছে। সে একটি পুরনো মেরুন কালারের পাঞ্জাবি পরে আছে, এবং আমি তাকে আগে কখনো দেখিনি। সে আমাকে বলে যে, কাকা আপনি হাঁটছেন কেন? ওই রিক্সাওয়ালা কত ভাড়া চায়? আমি তাকে বললাম, কিন্তু আমার মনে আসে নাই যে লোকটা কি করে জানলো আমি রিক্সাওয়ালাকে যেতে বলেছি, কারণ সে চেয়েছিল কারণ সেটা ছিল মাহুতটুলিতে, যেটা সেখান থেকে অনেক দূর, এবং আমি অনেক দ্রুত হেঁটে এসেছি। একজন বুড়ো লোক কি করে জানলো আমার দূরের ঘটনা? সে যদি আমাকে সে সময় দেখে থাকতো তবে সে কি করে এত দ্রুত মাজারের কাছে এলো? সেটাই কথা, যে অনেক দূরের ঘটনাটা করেছিল, এবং মাজারের কাছে এসে একজন বৃদ্ধ ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন যে তুমি ওই রিক্সাওয়াটাকে কেন চলে যেতে বললা, বা কি অবস্থা, হেঁটে যাচ্ছ কেন? সে আমাকে না চিনে কেন আমার হাত ধরলো তা আমার মাথায় আসেনি তখন। সে আমাকে বলল, তোমার নাম কি এবং আমি কি করি? আমি তাকে বললাম সব। আমি বললাম, আপনি কোথায় থাকেন? সে আমাকে মাজারের দিকে ইশারা করে বললেন যে তিনি যেখানে থাকেন, মাজারটা দেখিয়ে দিয়ে বললেন। মাজারের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। আমি মনে করলাম যে হয়তো সেই রাস্তা ইশারা করছেন তিনি। তাকে বললাম যেন আমার জন্য দোয়া করেন। তখন সে আমার মাথায় হাত রাখেন। আমি ফিল করি যে তার হাত অসম্ভব নরম। মনে হলো কেউ আমার মাথায় খুব ঠান্ডা বাতাস দিচ্ছে, এসিড ঠান্ডা বাতাস দিচ্ছে। আমি তাকে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে পাশে তাকিয়ে দেখি লোকটা নেই। আমি আশেপাশে সব জায়গায় খুঁজলাম, কিন্তু তাকে পেলাম না। সেখানে কোনো গলিও ছিল না। মাজারের পাশে যে রাস্তা গেছে সেখানে দেখলাম, সেখানেও নেই। একটু সামনে আনন্দ কনফেকশনারি ছিল, সেখানে দেখলাম, সেখানেও নেই। তখন ব্যাপারটা আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হলো। আমি আবার দ্রুত হাঁটতে লাগলাম, এবং হাঁটতে হাঁটতে চলে আসলাম অন্য একটা জায়গায়। সেই জায়গাটা আমি বলছি, সেটা হচ্ছে সেন্ট্রাল জেলের কাছে। সেখানে একটা মাজার আছে যার নাম মাকুশা মাজার। সেই মাজার ক্রস করার সময় কি যেন আমার পেছন থেকে ডাক দিল এবং বলল যে, মামা 15 টাকা যাবেন? ঘুরে দেখি সেই ব্লু শার্ট পরা রিক্সাওয়ালা, যে কিনা অনেক দূরে আমার কাছে 50 টাকা চেয়েছিল। আমি সেই মুহূর্তে এতটা ভয় লাগলো যে কোনো কথাই বলতে পারলাম না। এই রিক্সাওয়ালা কেন এত কম চায়? এতটা দূরে তার সাথে আমার কেন আবার দেখা হলো? এবং সেই রিক্সাওয়ালা সম্পর্কে কিভাবে বুড়ো লোকটা জানলো? কেনই বা 2টা মাজারের সামনে এতগুলো অস্বাভাবিক ঘটনা ঘটছে, সেটা ভেবে আমি কোনো কথা বলতে পারলাম না। আমি রিক্সাতে চড়ে বসলাম, নীলক্ষেত গিয়ে তাকে ভাড়া দিয়ে চলে আসলাম। সেদিন সারা রাত ঠিক মতো ঘুমোতে পারিনি। কয়েকদিন পর একজন হুজুরকে সব ঘটনা জানালাম। সে আমাকে বলল যে যারা মাজারে থাকে তারা অনেক আল্লাহওয়ালা ছিলেন, এবং তাদের কাছে হয়তো জিন থাকতো। মানুষ বাঁচে কম, বাট জিন বাঁচে প্রায় 1000 বছর। তাই হয়তো তাদের খেদমতকারী জিন এবং মাজারের কাছে থাকে। সে ক্লান্ত দেখে আমাকে হেল্প করেছে। এরকম একটা ঘটনা লিখে পাঠিয়েছেন আমাদেরকে, এবং আমার কাছে ঘটনা খুবই ইন্টারেস্টিং লেগেছে, এবং আমি নামটা আরেকবার বলতে চাই। আমাদেরকে এই মেইলটা করেছিলেন মুমিত।
সুতরাং আপনি যদি ইমেইলে এরকম বড় ধরনের ঘটনা জানাতে চান বা আমাদের সাথে আসতে চান এখানে, তাহলে আপনি যেটা করতে হবে, আপনাকে আমাদেরকে ইমেইল করতে হবে। ইমেইলের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm। যাই হোক, আমাদের সাথে আমরা গল্পের মাঝখানে ছিলাম, সেই গল্পের ঘটনায় আবার ফিরে আসবো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে খালেদ সাইফুল্লাহ, যিনি আমাদের ঘটনাটা বলতে বলতে একটা জায়গায় শেষ করে ফেলেছিলেন প্রায় শেষের দিকে। তো খালেদ সাইফুল্লাহর কাছে আরেকবার একটু ফিরে আসবো, আমরা জাস্ট ওই ঘটনাটার ইতি টানতে চাই। খালেদ ভাই, কি হয়েছিল তারপরে? আপনি যখন বলেন যে কাজের মেয়ে ঢাকায় আসার পরে তারপরে তাকে বললেন যে সেই একই কথা বলছে, সেই যে আপনার যে বোন পজেসড হয়েছিল যার মাধ্যমে, তার নাম উচ্চারণ করে বলছে, তারপরে বললো যে ওই বাথরুমটায় থাকবো। এরপরে কি ঘটেছিল? এর মাঝখানে বলি যে এলিন বলেছে ভূত এফএম এর আজকের যে ঘটনাগুলো সেগুলো অনেক রিয়েলিস্টিক, শুনতে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে এত রাত্রে কষ্ট করে জয়েন করেছেন। আমাদের সেই সমস্ত গেস্টদেরকে আরো একবার ধন্যবাদ জানাবো আমি। ওকে খালেদ ভাই, আমার ভূতের কাহিনী যেটা ছিল, যে ওটা কিন্তু কাহিনী ওখানেই শেষ, এবং জিন ঘোষণা দিয়ে গেল যে আমি এই বাসায় এই বাথরুমে থাকবো। তারপর আমরা ভয় পেলাম, এবং সে যখন ড্রেসটা চেঞ্জ করে, ওই মেয়ের আর কোনো সমস্যা হয়নি, কিন্তু দুদিন পরে ওই মেয়েকে আমরা বাড়িতে ঠিকমতো পাঠিয়ে দিই। আমাদের ভয় লেগেছে। এরপর আমি খোঁজ নিলাম যে কেন এটা হবে। আমার মানে এই মেয়ে কোন ভাবে আমার বোনের কথা জানলো এবং ওই ড্রেসটা পরার কারণে তার এটা হলো। এবং খোঁজ নিয়ে আমি জানলাম যে ওই মেয়ে বাড়ি থেকে আসছে, এবং আসার পর আমার বোন যখন গাড়ি থেকে নেমে যায়, সে তখন গাড়িতে সাথে সাথে তাকে উঠায় দেওয়া হয়, এবং এই কাহিনী জানার কোনো স্কোপ তার হয় নাই। একেবারে দুটো বিচ্ছিন্ন ঘটনা। একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং মানে আমার বোন একটা জামা গাড়িতে রেখে দিয়েছিল। আচ্ছা, তার ইউজ করা জামার মধ্যে ওই একটা জামা সে গাড়ির মধ্যে পেয়ে ওটা সে নিয়েছে। তার হয় এরকম একটা জামা সে নিয়েছে, এবং নিয়ে একদিন পরে সেটা রাতে পড়েছে, এবং তখন এটা ঘটেছে, এবং ড্রেসটা চেঞ্জ করার পর ঘটনাটা ঘটেনি। এইটার ব্যাখ্যা আমি ঠিক জানি না, এই মেয়েটা জানে না, কিন্তু ঘটনাটা ঘটলো। এটা খুব অদ্ভুত। মানে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে যে আপনার বোন পজেসড হয়েছিলেন, তাকে মানে যারা মিস করছে তাদের জন্য একটু বলছি, পজেসড হয়েছিলেন, এবং আপনারা বললেন যে আপনার চাচা উনি একজন পীর, এবং তিনি নিজে দায়িত্ব নিয়ে সেই জিনটাকে বিদায় করেছিলেন। এবং বিদায় করার পরে আপনাদের ঢাকায় একজন কাজের মেয়ে আসলো, যে কিনা সেই জিনটা তাকে পজেসড করলো শুধুমাত্র আপনার বোনের একটা জামা ইউজ করার জন্য, রাইট? ওকে, কিন্তু আপনার সাথে কখনো কি কোনো সমস্যা হয়, মানে কোনো ঝামেলা হয়েছে আপনার সাথে এরকম পরবর্তীতে আর কখনো? না, আমার সাথে পরবর্তী ঝামেলা যেটা, যে আমি তবুতে যেটা মানে সেটা আপনি বলেছেন, কিন্তু এমনিতে আপনাদের ফ্যামিলির আর কাউকে কোনো ডিস্টার্ব করে বা এরকম কিছু না? তারপর থেকে আপনার বোনেরও কোনো সমস্যা হয়নি, আপনাদের ফ্যামিলিতেও কোনো সমস্যা হয়নি? বা ওই বাথরুমটার কি অবস্থা? বাথরুম পরে আমরা ওই বাসাটা 2 মাস পরে ছেড়ে দিয়েছি, এখন জানি না এই বাসাটার কি অবস্থা। ধন্যবাদ খালেদ ভাই, অনেক কষ্ট করে আমাদের সাথে জয়েন করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা মানে কাহিনী মানে বলতে পারি, সেটা মানে আমার বস আহসান হাবিব সাহেব, উন্মাদের সম্পাদক, ওনার একটা মানে উনি বলতেন একটা ঘটনা প্রায় মনে পড়ে। সেটা হচ্ছে ওনার মামার ঘটনা, খুব ছোট। সেটা হচ্ছে যে উনি মানে ওনার বসের মামা, উনি থাকতেন ইয়েতে চিটাগাঙে, পাহাড়ি এলাকায় থাকতেন। পাহাড়ি এলাকার মধ্যে ওখানে একটা মসজিদ, ওখানেই মানে বাড়ি থেকে হাফ কিলো ওখানে নামাজ পড়তেন যেতেন। প্রতিদিন যান যে ফজর নামাজ পড়েন। তো একদিন অভ্যাস তো ওনার ঘুম ভেঙে গেছে, উনি মসজিদে গেলেন নামাজ পড়তে। দেখেন মসজিদ গম গম করছে লোকে, এত লোক ফজর নামাজের সাধারণত কম হয় মানে অন্য কথা অনুযায়ী। ইমাম সাহেব আছে না, খুব ইয়াং একজন ইমাম সাহেব। ঠিক আছে, হতেই পারে এটা ফজরের জামাত। উনি স্টার্ট করতে গেলেন, ঘড়ির দিকে চোখ পড়লো যে তখন বাজে রাত 2:30টার সময় কেন এত লোক মসজিদে? আমি না এই ঘটনাটা মানে বিচ্ছিন্ন ভাবে কয়েকজনের কাছ থেকে এই ধরনের ঘটনা শুনেছি, এবং খুব অদ্ভুত ব্যাপার কি যে মানে টাইম যেটা, মানে আমি একটা ঘটনা জানতাম যে কার কাছে শুনেছি আমার ঠিক মনে আসছে না। সাধারণত দেখা যায় যে আমি যেটা শুনেছিলাম তার ভাষায় বলি যে সাধারণত এই ধরনের জিন বলি বা যাই বলি না কেন, তারা নাকি আমাদের সবসময় টাইম যেটা সেটা ফলো করে, যে আমরা কোন সময় কোন কাজটা করি, কোন সময় কোন কাজটা করি না। এবং তারা যে সময় মানে আমাদের বাসা বাড়ি বা মসজিদ যাই বলে না কেন যা ইউজ করে, ওই টাইমটা বাদ দিয়ে করে। কিন্তু কেউ যদি হুট করে সেই সময়টার মধ্যে ঢুকে পড়ে, তাহলে এরকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটতেই পারে। এবং সেটা বাসা বাড়িতে হতে পারে, যে আপনি এতটার পরে ওই রুমে কখনোই যান না, হুট করে একদিন যদি রাতের বেলায় ঢুকে পড়েন সেই রুমটাতে, তাহলে হুট করে অস্বাভাবিক কিছু দেখা যেতেই পারে, এটা হতে পারে। যখন দেখলেন যে 2:30 বাজে, তখন পাশ থেকে একজন বললেন যে বাড়ি চলে যান, কানে বললেন আপনি বাড়ি চলে যান। উনি ঘটনা এখানে শেষ না। আচ্ছা, তখন সাথে সাথে কথা বলে বাড়ি চলে গেলেন। 4:30টার সময় যখন আবার ফজরে যাওয়া, সকালবেলা গরমকাল, তখন সকাল তাড়াতাড়ি হয়,
তা মসজিদে গেলেন, ইমাম সাহেবকে পুরোটা বললেন। উনি বললেন যে আর এটার সময় আমি এরকম ঘটনা শিকার হয়েছি, এই অবস্থা দেখেছি, ওই সময় মসজিদ আসার দরকার নেই। আপনি যেটা বললেন তাই, একটা সার্টেন টাইম ওদের থাকে। সেটাই, মানে টাইমটা মিলিয়ে নেয় ওরা একদম। এটা কি একটা জিনিস জানেন যে একটা মিথ আছে এটা নিয়ে, যে রাত 1টার সময় যে বাড়িতে মোনালিসা থাকে, ঠিক আছে, সেই বাড়ির আশেপাশে তখন ওই বাড়িতে মোনালিসা আসে এবং তখন কুকুরের কান্না শোনা যায়। আমি একবার একটা বাড়িতে মোনালিসা দেখেছি, এটা তো কপি মোনালিসা, একদম কপি, মানে এটা তো মানে অরিজিনাল ছবিটা না, প্রশ্নই আসে না। কিন্তু আমি কিন্তু কুকুরের আওয়াজ শুনেছি, মানে কুকুরের কান্না আসে রাত্রে 1টার সময়। অনেকে তাহলে মিলিয়ে দেখতে পারেন জিনিসটা। আমি জানি না মিলে দেখতে, এটা আমার মনের ভুল হতে পারে, বাট মিলা দেখার মতো একটা জিনিস। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভয়ঙ্কর এবং লাস্টের ব্যাপারটা হচ্ছে মানে কি বলবো, যে এই ঘটনাটা আমি এর আগেও শুনেছি, বিভিন্ন জায়গায় ঘটনাটা ঘটে এবং এই যে এরকম মানে টাইম এলোমেলো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ খালেদ ভাই। আমাদের সাথে আমি বলেছিলাম শুরুতে যে আজকে অসংখ্য, মানে আমি যেটা বলি যে ভূত এফএম আমার মনে হয় আজকে হাইয়েস্ট গেস্ট, সেই মানে যেহেতু আজকে ভৌতিক টিমের ইনভেস্টিগেশন, সুতরাং আমরা এরকম একটা ব্যবস্থা নিয়েছিলাম এবং সেই জন্যই যেটা হচ্ছে যে আমাদের নতুন আরেকজন গেস্ট এইমাত্র আমাদের জয়েন করলেন এত রাত্রে, আমরা তার একটু পরিচয় জানবো। হ্যাঁ, আমি আমিনুল ইসলাম শাহিন, বাসা থেকে। ওকে, তো ঘটনাটা আমার হলো, আমি একটু প্রথম থেকে যাই। সেটা হলো আমার বয়স যখন 11 কি 12 হবে, তখন এটা খুব পার্সোনাল একটা ঘটনা। আমি এটা বলতে যাচ্ছি এই কারণে যে এটার সাথে পরেগুলো রিলেটেড কিনা সেটা আমি জাস্ট জানার জন্য। তো স্বপ্ন দেখছিলাম 11 কি 12 বছর তখন। তো প্রায় স্বপ্ন দেখতাম, তো স্বপ্ন বলতে ভৌতিক কোনো স্বপ্ন না, স্বপ্ন মানুষ দেখতেই পারে। ওকে, তো স্বপ্ন দেখলাম যে আমি যেদিকে শুয়ে আছি আমার বেডে, আমি ছোটবেলাতে একটা রুমে একা শুই, সেটা অভ্যাস আমার ছোটবেলা থেকে। যখন আমার 4-5 বছর তখন থেকে আমি একা শুই। তো আমার পায়ের সামনের দিকে, কর্নারের দিকে, আমার পায়ের কর্নারের দিকে দেখি যে একটা সাদা কাপড় পরে কি বলবো সেটা উপরে উঠে যাচ্ছে, ভাসছে, শরীরের উপর ভাসছে। তো এটা আমি স্বপ্নটা দেখছি কতক্ষণ ধরে তো জানি না। যখন ঘুম ভাঙে, তো ভাঙার পরে আমি দেখি যে হ্যাঁ ঠিকই এটা হচ্ছে। ওকে ওকে, এবং ওটা দেখার পরে তখন আমি আবার চোখ বন্ধ করে ফেলি, ভয়ে চোখ বন্ধ করি অথবা কি কারণে করি, তখন আমার বয়স ছিল 12-13 বছর। তো চোখ বন্ধ করে ফেলি, কিন্তু ঘুম আসে না। তো যাই হোক, তখন আমার চোখটা পড়ে, যখন আমি আবার তাকাই সেকেন্ড টাইম, তখন আমার চোখটা পড়ে হলো আমার পাশের রুমে আমার আব্বা আমা ছিল। তো 2 রুমের মাঝে ছিল একটা কটন, মানে আমার পর্দাটা দেখতে উঠছে, কিন্তু 2 রুমে কোনো রুমে ফ্যান চলছে না। তো আস্তে আস্তে দেখি যে কোনো রুমেই ফ্যানও চলছে না, এমনকি কোনো রুমে লাইটও চলছে না সেই সময়, কিন্তু পর্দাটা আলোতে চলছে। পর্দাটা চলছে, যে মিডিয়াম কোনো কিছু হলে যেরকম হয় কিছুটা ইয়েলোইশ, মানে এটা মতো। অবশ্যই পর্দা কালারটাও ছিল ইয়েলো, চলছে। হ্যাঁ, সেটা চলছে, শুধু পর্দাটা চলছে এবং আলোটা আস্তে আস্তে আমার রুমে পানি রাখবে সুন্দর। তারপরে আমি বলি যে আমরা এরকম কিছু দেখেছিলাম যে বনের মধ্যে, যে অ্যাভাটার মুভিতে আমরা দেখেছিলাম যে বনের মধ্যে অনেক কিছু চলে, এরকম টাইপের, মানে ওটা থেকে কোনো আলো বেরোচ্ছিল কিনা? মেইন হচ্ছে একটা হলুদ কালার পর্দার উপর যদি টর্চ লাইট দিয়ে আলো মারা যায়, আলোটা কিন্তু পর্দা কালারটা আসে। আমি বুঝতে পেরেছি, রাইট, ওকে, ওরকম। তো আস্তে আস্তে দেখেছি আলোটা সাদা, মানে হোয়াইটের দিকে যাচ্ছে এবং সেটা আমার রুমের দিকে আসছে। তো ওটা দেখে তখন আমি চিৎকার দেবো, কি চিৎকার দেওয়া, সে আমার ওই শক্তিটা ছিল না সময়। তো যাই হোক, বহুত কষ্টে আমি চিৎকার দিই, আম্মা বলে চিৎকার দিই। পরে ওই ঘর থেকে আম্মারা ছুটে আসে, এসে আমার বড় লাইট জ্বালে। তো দেখুন এত কিছু নেই। ওকে, তো এটা গেল। এরপর থেকে আমার সাথে ওরকম কিছু হয়নি। তো যাই হোক, এর মধ্যে মাঝে যখন আমি তখন যখন ফার্স্ট ইয়ারে, তখন আমরা বাসা চেঞ্জ করি। বাসা চেঞ্জ করার পরে যে বাসাতে আসে মাঝে, আমরা 3টা বাসা পাল্টাই। তো মাঝে যে সেকেন্ড বাসাটা, সেই বাসাতে আসার পরে 4 থেকে 5 মাস পরে আসে না। এই জিনিসটা আম্মা শুনতে পায়, আমার বোনও শুনতে পায়, কিন্তু আমি জানতাম না জিনিসটা, জানতাম না। তো আমি আম্মাকে একদিন বলি যে আম্মা দেখো, যে আমি প্রায় রাতে 1-2টার দিকে আওয়াজ পাই, একটা নূপুরের আওয়াজ পাই এই বাড়ির মধ্যে। তো আম্মা বলে যে এটা কিছু না।
এটা আমার একটু আচ্ছা, মনে খেয়াল। এটা তো আমরা অনেক জায়গায় অনেক গল্পে পড়ি, অনেক নাটক সিনেমা এগুলোতে দেখি। তো আপনি যেহেতু একদম পুরোপুরি মানে এটার একদম উইটনেস, আসলে ঘটনা কিরকম লাগে, মানে নুপুরের শব্দটা কিভাবে আসে? রিয়েল একটা নুপুর পায়ে পড়ে একটা মানুষ হাঁটলে যেমন আওয়াজটা হয় ঠিক সেম আওয়াজটা। আচ্ছা, মানে এটা কোনো নাচের ছন্দ বা এরকম নাচের ছন্দ না, জাস্ট হেঁটে গেলে যেমন হয়, হেঁটে গেলে যেরকম হয়, হাঁটার সময় যে যে আওয়াজটা কেউ হয়, হাঁটছে হাঁটছে এরকম। তার মানে কেউ হাঁটছে এটা বোঝানোর জন্য আমরা বলতে পারি যে নুপুরটা মানে নুপুরের সাউন্ডটা আমরা পাই, নাহলে তো সাধারণত বোঝার কথা না। রাইট, ওকে, হ্যাঁ, সে তো নুপুর ছাড়া হাঁটতে পারে। বোঝার কথা, তখন আমি বুঝতে পারবো যে কেউ হাঁটছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমি কিন্তু জানি না যে আমি মাঝে মাঝে শুনবো এটা। তো আমাকে বললাম যে আওয়াজটা তো আমি শুনতে পাই এরকম। তা আমার প্রথম আমাকে বললো যে না, এটা কিছু না, এরকম হতে পারে। তো যাই হোক, পরে আমার বোন একদিন বললো যে আওয়াজটা আমিও তো শুনতে পাই। ওকে, ওকে, তা আমার তার 2-3 মাস পরে বলতেছে এই আওয়াজটা আমি শুনছিলাম। তো আমি আমাকে বলি তুমি আমাকে বলো না কেন? ওকে, আমি তো শুনতে পাই না। তো যাই হোক, এরকম। তা আমি যে রুমটাতে শুতাম সেই রুমের আমার বেডের ডান সাইডে জানালাটা ছিল, জানালার সাথে আমার বেড। সো প্রায় রাতে ওই জানালার পাশে দিয়ে একটা ঝড় হওয়ার আগে একটা বাতাস হয়, যেমন একটা জোরে বাতাস চলে যায়, সেই বাতাসটা, অথচ কোনো ঝড় টড় নাই, কোনো কিছু নাই, এবং এটা কোনো বর্ষার সিজন বা কোনো সিজন না। যাই হোক, তো আমাকে বললাম যে এটাও কি আমার মনে ভুল? তো যাই হোক, এরকম হলো। এবং নুপুরের যে ঘটনাটা সেটা হলো প্রতিদিন রাত 1টা থেকে 1:30টার মধ্যে, ঠিক এই টাইমটা থেকে হতো। টাইম একটা ফিক্সড ছিল। আচ্ছা, মানে এটা কোনোদিন হেরফের হতো না? না, এটা হেরফের হতো না। ওকে, তারপরে তো আমরা ওই বাসাটা ছেড়ে দিই। বাসাটা ছেড়ে দেওয়ার পরে তারপর আমরা এখন বর্তমানে যে বাসাটা আছে, তো এই বাসাটা যে ঘটনাটা ঘটে সেটা আসলে আমি খুবই নার্ভাস। তো ফার্স্ট টাইম আমাদের গ্রামের বাসা হচ্ছে কুষ্টিয়া। তো যার কারণে আমাকে জমি জমার মাঝে যেতে হয়, গ্রামে যেতে হয়। তো একবার আমার দেশে গেল, তো বাড়িতে আমি তখন একা ছিলাম। ওকে, আমি বাসায় আমার বোনের বিয়ে হয়ে গেছে, তো বাসায় আমি আর আমার আম্মাই থাকি। আচ্ছা, তো আমার দেশে গেলে আমি আমার রুমে একা, আর সম্পূর্ণ একা। তো ওই বাড়িতে আমরা যে বাড়িতে ভাড়া থাকি, বাড়িতে ভাড়াটিয়ারা বাড়িওয়ালারা যারা, তারাও চলে গেছে, মানে পুরো বাড়িতে আমি একা। তো যাই হোক, তো এখন বাসাতে একা, আমাদের বাসাটা হচ্ছে একতলা টাইপ। আচ্ছা, একতলা, সম্পূর্ণ একতলাটাই, এরিয়া নিয়ে একটা বড় একতলা নিয়ে। তো রাত আনুমানিক 2টা থেকে 2:30 বা 3টে এরকম হবে। প্রথম যখন তখন আমি আমার ঘুম এমনিতে একটু পাতলা, মানে কোনো কিছু আওয়াজ টাওয়াজ হলে আমার ঘুম ভেঙে যায়। তো রাত 2টা মনে এরকম হবে, তো আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙতে পারে। তো ঘুম ভেঙে আমার চোখ পড়ে আমার বেডের সামনাসামনি, তো ডান সাইডে বের হয় দরজার পাশে আমাদের ওয়াল আয়না, এবং আয়নার পাশে একটা ছোট্ট একটা জায়গা আছে ওয়াল। তো ওখানে দেখে একটা শেপ দেখতে পাই। আচ্ছা, চোখটা আমার ওখানে পড়ে, যেহেতু সামনাসামনি, তো সে দেখতে পাই একটা পুরো হিউম্যান শেপ। এবং আমি অতটা গুরুত্ব দিই না যে এটা হতে পারে, চেহারা পড়তে পারে কোনো কিছু, তো ভালো কথা। তো সে পড়ছে, তো আমি আবার 2-3 মিনিট আগে আসছে ওখানে, যে অন্য কিছু হচ্ছে কিনা। তো যাই হোক, 2-3 মিনিট পর আস্তে আস্তে সেটা চলে গেল। আচ্ছা, ওকে, তখন আমি তো গুরুত্ব দিই নাই যে কিভাবে সেটা আসলো, কিভাবে চলেই পারে। হ্যাঁ, তো যাই হোক, তো আমার তখনও দেশে। আচ্ছা, তো এই ঘটনা ঘটার 4-5 দিন পর একইভাবে আমার ঠিক রাত 2টা-3টার দিকে আমার ঘুম ভাঙে। 2টা-3টার দিকে, এবং সেকেন্ড টাইমে আমি ঘড়ি দেখি। আচ্ছা, এবং যেহেতু এটা পরপর একই টাইমে হচ্ছে, তার ফার্স্ট টাইমটা হয়তো একই টাইমে হবে ওরকমই। তো দেখি যে ওই সময় একই জায়গা, ঠিক একই ওয়ালের একই সাইডে ওইরকম একটা শেপ, হিউম্যান শেপ। এবং নিচের অংশটুকু মানে ডিভাইডেড, মানে একটা প্যান্ট পরলে যেমন একটা ছেলে মানুষ বা একটা পুরুষ মানুষ যেমন এরকম মনে হলো, যে ডিভাইডেড একটা পুরুষের একটা শেপ। আচ্ছা, তো যাই হোক, তো শেপটা ওরকম আছে। তখন একটু ভয় পাই, যেটা ফার্স্ট টাইম এরকম ঘটছে, সেকেন্ড টাইমও ঘটছে, এবং একই টাইমে এবং একই সময় হচ্ছে এটা। তখন আমি বলবো যে আমার কি বাড়ির ঘরের মধ্যে কোনো কিছু কি এটা পড়ছে নাকি? তো জাস্ট আমি তো ওই সময় নড়িও না, কিছু না, আমি চুপ করে দেখতেছি ছায়াটাকে। আচ্ছা, ওকে, যাই হোক, 2 থেকে 3 মিনিট আমার কিরকম হবে। এবং সবচেয়ে বেশি ভয় পাই যে সাধারণত আমাদের শেপটা হয় সাধারণত শ্যাডো কালার, যেটা আমাদের ছায়াটা শ্যাডো কালার হয়, ধূসর টাইপের হয়, কিন্তু এটা পুরো ব্ল্যাক বলতে কি, যে একটা ওয়াল, সাদা ওয়ালের উপর কালি মেখে গেলে যেমন হয়, ঠিক সেম ওরকম। তো ওটা দেখে পুড়ে গেলে, আচ্ছা, পুড়ে গেলে সাথে কি বেশি সিমিলার জিনিসটা? সিমিলার বলতে জাস্ট
মাইকে কালার মতন এরকম হবে। মাইকের কালারের মতো, মানে মাইকের উপর যে কালো ফোম থাকে ওই ধরনের। আচ্ছা এটার মতন হয়। ওকে। তো ওটা দেখে আমি একটু ভয় পাই, ডিপলি কেন ওইটা। তো যাই হোক, পরে 2-3 মিনিট এরকম থাকে এবং আমি এমনকি আমি নিজেকে চিমটিমারও দেখছি যে আমি আসলে কি ঘুমের মধ্যে আছি, মানে আপনি স্বপ্ন দেখছি কিনা। না, এমনকি আমি স্বপ্ন দেখছিলাম না, আমি সম্পূর্ণ ওকে ওকে। তো দেখি যে সবচেয়ে ভয় পাই তখনই যখন দেখি যে শেপটা মাটিতে পড়ে যায়, মানে দেয়ালে থাকে, দেয়াল থেকে নিচে পড়ে যায়। আচ্ছা, এটা কি হিউম্যান শেপ? একদম হিউম্যান শেপ, সম্পূর্ণ মাথার আকৃতি করা, বা কোনো কিছু বোঝা যায় না, কোনো কিছু বোঝা যায় না। তবে একটা মানুষ সামনে দাঁড়ালে তার পেছনে যে সাইডটা পড়ে, সম্পূর্ণ মুখমণ্ডলে যে আকৃতিটা বা বডি আকৃতিটা, যেটা শেপটা আপনার পুরো শেপটা একেবারে সম্পূর্ণ দাঁড়িয়ে আছে। আচ্ছা। এবং একটা মানুষ ঘরের কোনো মানে টেম্পারেচারের কোনো পরিবর্তন বা এরকম কোনো কিছু? না 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 না, আপনার শরীর খারাপ বা এরকম মানে মাথা ব্যথা? না, আমার সাধারণত আমি ঘুমালে ফ্রেশ ঘুম হয়, আমার ফ্রেশ ঘুম হয়। এবং সবচেয়ে বড় কথা হলো, সাধারণত একটা মানুষ দাঁড়ালে, একটা মানুষ যদি পড়ে যায়, শেপটা কিন্তু ওইভাবে পড়ে না, জাস্ট গুটিয়ে পড়া যেটা বলা হয়, শেপটা সেম এরকম গুটিয়ে পড়া, মানে ফোল্ডিং হয়ে যেটা মাটিতে পড়ে যায়। আচ্ছা, সেম ওরকম। তো যাই হোক, তখন আমি উঠি, আস্তে আস্তে উঠি, প্রায় তার 8 ঘন্টা পরে উঠি। আমার তো ঘুম আর হয় না। তো যাই হোক, উঠে লাইট জ্বালাই। ওকে, তো লাইট জ্বালাই। সেদিন রাতে আর ঘুমাই, কখন ঘুমাচ্ছিলাম হয়তো ফজর আজানের সময় আমি ঘুমাই, আর হয় না। তো যাই হোক, এরকম ঘটনা ঘটার পর আম্মা আসলো। তো আমি আমাকে বললাম, যেরকম শেয়ার করার মতো মানুষ এখন তাকেই তো ফার্স্টে বলতে হবে। তো যাক, তাকে সে আমাকে সান্ত্বনা দিয়ে বললো যে না, এরকম তেমন কিছু না, হয়তো মনে ভুল বা এরকম হতে পারে, যেটা স্বাভাবিকভাবে বলে মানুষ। তো যাই হোক, এরকম হওয়ার পর তারা 1 মাস পরে আমি আবার দেশে যাই, আবার দেশে যাই। ওকে, এবং এটা ঘটনাটা ঘটে যখন আমি একা থাকি তখন। ওকে, কিন্তু আমি আগে বলে রাখি, আমি কিন্তু এগুলো কিন্তু বিলিভ করি না। এখনো করেন না? এখন হয়তো বা একটু একটু। আচ্ছা, আসলে নিজের সাথে এক্সপিরিয়েন্সটা আসলে না ঘটলে বোঝা যায় না যে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে বা কতটা রিয়েলিস্টিক লাগে তখন অনেক। ওকে, সো মানে এটা আপনি যখন দেখলেন যে পড়ে যাওয়ার পরে এটা রোল করে পড়ে, তারপরে কি হয়? তারপর কিছু হয় না। তারপরে কি আপনার মানে ওটা একদম ভ্যানিশ হয়ে যায়? ওটা ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আপনি কি করেন? ভ্যানিশ হয়ে যাওয়ার পর আমার করণীয় কি, আমি ওখানে চুপ করে বসে থাকি এবং আল্লাহকে ডাকতে থাকি। আচ্ছা, এবং সেকেন্ডে আমি সূরা নাস, সূরা ফালাক আমি মনে মনে পড়ছি। আচ্ছা, যে এটা আপনি পড়তে পারেন। যে বোবা ধরলে যেরকম ধরনের সমস্যা হয়, সেই ধরনের এরকম একটা প্রবলেম আমার একবার হয়েছিল। আচ্ছা, একবার হয়েছে? যতবার দেখেছেন ততবারই হয়নি? না, কখনো না। এটা সম্পূর্ণ ডিফারেন্ট। এটা আগের বাসায় যে বাসাটা আমি ছেড়ে আসছে, সেই বাসাটা আমার একবার হয়েছিল। আচ্ছা, বোবা ধরার ব্যাপারটা আমরা জানি, কিন্তু এইটার সাথে বোবা ধরার কোনো রিলেশন নাই। ওকে, হ্যাঁ, এটা টোটালি এটা ডিফারেন্ট। তো যাই হোক, তো থার্ড টাইম যখন হয়, সেকেন্ড টাইমটা হলো, থার্ড টাইম হলো হচ্ছে আমার যখন আবার সেকেন্ড টাইম দেশে যায়। থার্ড টাইমটা হয় সেকেন্ড টাইম আর 1 মাস পরে, প্রায় আনুমানিক 1 মাস পরে হবে এটা। ওকে, আমি যেহেতু 1 মাস চলে যাচ্ছে, আমি মনে করছি হয়তো বা গেছে, এটা আমার মনে ভুলটা বা কোনো প্রবলেম ছিল, হয়তো বা ফিজিক্যালি হতে পারে। যেদিন যাই সেদিনই হয় নাকি? যে কোনো একদিনে হতে পারে? যে কোনো একদিন, যেদিন যায় সেদিন একবারই, ওই নাইটে আর আসে না সেটা। না, তা বলছি না, মানে আপনার আম্মু বা মানে যেদিন উনি দেশে, না, যেদিন যায় সেদিন হয় না। আচ্ছা, মানে হঠাৎ করে যে হঠাৎ করে যেটা, মানে এটা কোনো নিয়ম নেই। তো যারা এরকম ঘুমিয়ে আছে, সেদিন ঘটনাটা ঘটছে। সেদিন হলো আমাদের অন্যান্য ভাড়াটিয়ারা ছিল, জাস্ট বাড়ি এলাকা ছিল না। তো আমি যেখানে থাকি, আমাদের বাড়ি এরিয়াটার ভিতরে আমি থাকি, তো তারা ছিল না। তো মোটামুটি ওই এরিয়াটা আমি একা। আচ্ছা, ওকে। তো সেদিন আমি সাধারণত আমি রাতে 0 পয়েন্ট জ্বালায় আসি, ডিম লাইট যেটা বলা হয়। এবং ডিম লাইটটা হলুদ, মানে আলোটা বেশি। আমি এমনি তো রাতে আলো, কারণ ওই ডিম লাইটে আলো তো অনেক সময় পড়ি আমি, বড় লাইট জ্বালে না, তো ওইটাতে কাজ চালাই না। তো যথেষ্ট উজ্জ্বল সেটা। হ্যাঁ, যথেষ্ট উজ্জ্বল। তো যাই হোক, তো সেদিন রাতে আমি ওই লাইট টাইট ঘুমাই একেবারে সুস্থ, ডিম লাইট কোনো কিছু জ্বালাইনি। তো যাই হোক, অসুবিধা আছে। তো ওদিনকার এক্সপিরিয়েন্সটা হলো, ঠিক রাত 2টা থেকে 3টার সময় আমার ঘুমটা ভাঙে, এবং ঘুমটা ভাঙার পরে মনে হলো যে আমি একটা ফ্রেশ ঘুম দিচ্ছি। এবং সাধারণত রাত 11টা থেকে রাত 10টা সকাল 10টার মধ্যে ঘুমালে মানুষের যেমন একটা হয় ফ্রেশনেস, মনে হচ্ছে আমি অনেক লং একটা ঘুম দিচ্ছি। আসলে ঘুম দিচ্ছে আমার 2-3 ঘন্টা। ওকে, আমি ঘুম থেকে উঠলাম, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে, আমি তো ঘড়ি দেখে বলছি যে ঘুম তো হয়নি আমার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি অনেকক্ষণ ঘুমেছি, আর ঘুমের দরকারই নেই আজকে। ওকে, হলো। এবং ঘুমানোর আগে, যেটা ঘুম ভাঙার আগে যে জিনিসটা ঘটে, মজার সবচেয়ে ভয়াবহ জিনিসটা, সেটা তখন আমি স্বপ্ন দেখি।
আচ্ছা, স্বপ্ন দেখি শেপটা। এখন মেন তখন আমি বুঝলাম যে তাহলে এটা আমার ফিজিক্যাল প্রবলেম হতো, যেটা আমি স্বপ্ন দেখতেছি হয়তো ওই জিনিস আমার মাথায় কাজ করতেছে, যার কারণে এটা জেগে দেখছি। কিন্তু আসলে ওইটা নিয়ে আমি চিন্তা, আমি হরর মুভি দেখলো, আমি তখন এনজয় করি, ব্যস্ত ওটা শেষ হয়ে যায়, আমি শেষ, ফিনিশ, মাথা থেকে শেষ। এই শেপের ঘটনাটা তাই, ভয়টা আমার 2-3 দিন থাকে, তারপরে থাকে না। কিন্তু থার্ড টাইমের পরে আমি আর এটা মাথা থেকে সরাতে পারছি না। তো স্বপ্নে যখন দেখি যে হ্যাঁ, স্বপ্নে কতক্ষণ ধরে দেখছি যাই না, তো দেখছি যে ওটা আছে, ওয়ালে আছে, এবং একই জায়গাটায় আমার স্বপ্নে দেখছি। ওকে, ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে আমি দেখি যে হ্যাঁ রিয়েল তাই, স্বপ্নে দেখছেন তাই? স্বপ্নে যা দেখছি আমি তাই, সেটা ওখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবং তখন আমি সম্পূর্ণ আমার অবস্থা খারাপ, এবং আমি বাড়িতে একা, এবং কাউকে আমি ডাকবো সেটা আমি পাচ্ছি না। আসলে ওই মুহূর্তে আওয়াজ করা বা চিৎকার করা একটা ইয়ে থাকে না, মানে মনে হয় যে আমার গলার কণ্ঠস্বর দেয়ালে দেখেন একটা মানুষ ঝুলে আছে কি না, মানে তখন শূন্যে ভাসছে না, জাস্ট আমার জিনিসটা এমন যে সামনে একজন দাঁড়িয়ে আছে, সামনে একজন দাঁড়িয়ে আছে, একজন আছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার শেপটাকে আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা হলো আমি থার্ড টাইমে আমি পুরো বুঝতে পারছি যে একজন আছে আছে, এবং সে আমার দিকেই তাকিয়ে আছে, এবং তার মানে শেপটা রিমুভ হচ্ছে না, কিন্তু সে আছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার শেপটা ভ্যানিশ না। ওকে, ওকে, এরকম একটা সিচুয়েশন যে, এবং সবচেয়ে বেশি ভয় পাই, এবং যার কারণে আমি এখানে মেল করতে বাধ্য হয়েছি, এটা বেশি ভয় পাই যখন একটা মানুষ যখন 1 থেকে 2 পা সামনে এগোয়, তখন শেপটা কিন্তু পেছন থেকে একটু নিচের দিকে নামে। এবার সেম জিনিসটা কিন্তু ওরকম হয়েছে, মনে হচ্ছে যে কিছু একটা সামনের দিকে এগোচ্ছে, এবং পিছনে এই থার্ড টাইম এই প্রথম যে পিছনে যে ছায়াটা, সে ছায়াটা নড়ে যায়, মানে এই ফার্স্ট টাইম সে নড়লো, আপনাদেরকে অ্যাডভান্স করলো। তখন আমি বুঝলাম যে এটা কোনো মানসিক প্রবলেম না, বা কোনো ফিজিক্যাল এটা কোনো সমস্যা না, এটা আমি যা দেখছি হয়তো বা কোনো আছে কোনো কিছু, এটা যে তখন আগাচ্ছে, এবং আছে ডানে বা লেফট বা রাইট, এটা মনে হয় এটা সামনের দিকে আগাচ্ছে, জাস্ট ছায়াটা নিচের দিকে নামছে, ভাসটা হচ্ছে, মানে সামনের দিকে সে আগাচ্ছে। ওটা দেখে আমার তখন ভয় লাগে, এবং তখন আমি মনে করি যে আজকে হয়তো কিছু হবে আমার সাথে, জাস্ট কিছু একটা হবে আজকে, হয়তো বা থার্ড টাইমে আমাকে এখনো ছাড়বে না বা কিছু একটা করবে। আমি তো মনে মনে আল্লাহ করছি যে এটা সরে যাক, এবং আর কখনো যেন এটা না আসে। তো যাই হোক, তো সবচেয়ে কি বলবো, ফর্চুনেটলি সে আমার কখনো ক্ষতি করেনি, 3বার সেদিনও ক্ষতি করে নাই। সেদিনও ক্ষতি করেনি। তবে ওটা তাহলে কি হলো, মানে এগিয়ে আসতে আসতে? সেদিনও ক্ষতি করে নাই, এগিয়ে আসতে আসতে জাস্ট ফোল্ডিং হয়ে পড়ে গেল মাটিতে, জাস্ট একটা মানুষ ফিট হয়ে গেল মাটিতে, ধাম করে পড়ে যায়, ঠিক সেম। আমি এটা অর্থ বুঝলাম না যে এটা কি হচ্ছে। তো ওইটা যখন পড়ে গেল, ওইটা যখন ভ্যানিশ হয়ে গেল, পড়ে যাওয়ার কি মাটি নিচের সাথে মিশে যায়, ওখান থেকে যায় না, মাটিতে পড়ে যায়। তারপর আমি পালিশ বা আমার তার আমার প্যান্ট এগুলো জাস্ট নড়াচ্ছি যে ওটার কোনো শেপ কি পড়ছে, বলে না, কোনোটার শেপ ওখানে পড়ার কোনো চান্স নেই। সো এটা কি আপনি এখনো ডিসকভার করতে? আমি এখনো ডিসকভার করতে পারছি না এটা কি। অলরাইট, আমরা শুনলাম এবং ব্যাপারটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে বা যাই থাকুন এখন, আপনার ইচ্ছা করলে আমাদের SMS করে জানিতে পারেন। শাউট লিখে SHOUT, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা শেষ করব আমাদের আরেকজন যিনি আমরা মাথায় থামিয়ে দিয়েছিলাম, সেই ভাইয়া, তার ছোট 2-1 ঘটনা আছে, সেই ঘটনা দিয়ে আমরা আজকে শেষ করতে চাই। ভাইয়া, আপনি মাঝখানে আপনি আরেকবার আপনার নামটা বলবেন, আসলে অনেক গেস্ট তো নামগুলো সবাই গুলিয়ে ফেলছে। হ্যাঁ, আমি 2-3টা ঘটনা আছে। 1 সেকেন্ড, আমার মনে হয় জি, হ্যাঁ, তো আমার লাস্ট 2-3টা ঘটনা আছে যেটা মানে হচ্ছে, যেমন আমি একটা ঘটনা বলতে গিয়েছিলাম, আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা সব গেস্টরা চলে গেছে, আমরা গিফটের প্যাকেটগুলো খুলছি, আমি আমার রুমে বসে আছি। সো আমার ওয়াইফ যে ওয়ালটাতে বসেছে, ওই ওয়ালটার অপোজিটে আর কিছু নাই। দ্যাট মিনস ওখানে আমার রুমের এসির কন্ডেন্সারটা আছে, ওখানে একটা মানুষ দাঁড়ানোর মতন কোনো স্কোপ নাই। ওকে, বাট ওইখান থেকে রাত বাজে তখন 1:30, ইনফ্যাক্ট 1টার উপরে বাজে। ইন দ্য মিন টাইম আমরা সবাই হঠাৎ করে আমরা স্টাক হয়ে গেলাম। কেন? আমরা দেখলাম দেয়ালে পরপর 3বার ধুপ 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 করে 3টা কেউ জোরে জোরে থাপ্পড় মারলে যেভাবে আওয়াজ হয় অপোজিট সাইড থেকে, আমাদের দেয়ালটা কিন্তু অনেক আগের 10 ইঞ্চি ওয়ালের, জোরে জোরে মারছে। 10 ইঞ্চি ওয়ালে কিন্তু মানে এক সাইড থেকে মারলে আরেক সাইডে যেতে সময় লাগে বা পৌঁছতে একটা লাগে, বাট এটা খুব আমরা স্পষ্ট শুনলাম।
ধুপ ধুপ ধুপ। এবং এটা আপনি একা না, সবাই মিলে? আমার ওয়াইফ যে পাশে বসছিল সেই পাশে আমাদের সাথে আমার মা ছিল, তারপরে আমার বোনরা ছিল, তাদের হাজব্যান্ড ছিল, আর বাচ্চারা যারা ছিল ওরা তো সবাই ঘুমাই গেছে। আমরা সবাই শুনলাম এবং কয়েক মুহূর্ত আমরা যে একে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকলাম। মানে এই ব্যাপারটা নিয়ে মনে হয় আপনার ফ্যামিলিতে মোটামুটি আমি আমরা এটা ইউজ টু হয়ে গেছি আর কি। আচ্ছা। এই একটা ঘটনা। তারপরে আমি ছোট্ট আমার লাস্ট যে ঘটনাটা হয়েছে এটা হচ্ছে আপনার আমাদের রোজার ঈদের আগের ঘটনা, সেটা আমি বলছি। তার আগে আমাদের যে ওই যে কাজের মেয়েটা ছিল, আমরা তাকে সালেহা আপা বলে রাখতাম। এই আপাটা একদিন আমরা তখন সেই সময় আমরা তখন থাকতাম শান্তিনগরে, তো লিবারেশন পিরিয়ডের পরপর, তো ওই সময় গভর্নমেন্ট কোয়ার্টার, তো ওই সময় একদিন সন্ধ্যার সময় আমার ওই সালেহা আপা আটকাতে গেছে, জানলাটা আটকাইতে গেছে, তার হাত আর ভিতরে ঢুকতেছে না, আজান দিচ্ছে, ইন দ্য মিন টাইম তার হাতের ভিতরে ঢুকতেছে না। আমার আম্মাকে ডাকতে হচ্ছে চাচি আম্মা বলে, তো বলতেছে যে চাচি আম্মা আমার কি যেন হয়েছে, আমার হাত আমি ভিতরে নিতে পারতেছি না। তা আম্মা তো বুঝতে পারছে কিছুটা, তো মাগরিবের আজান হচ্ছে, তো ইন দ্য মিন টাইম আমার আম্মা গেল, যায় ওর গায়ে হাত দিল, দেওয়ার সাথে সাথে ও কেমন জানি পুরো শরীরটা আম্মার উপরে ছেড়ে দিল। তখন আমার বুঝছে যে সামবডি কিছু একটা হয়েছে, তো আমার তাড়াতাড়ি আম্মার হাত ঢুকিয়ে জানলাটা আটকে দিল ওকে, তারপরে ঘরে নিয়ে এসে পানিটা নিয়ে ছিটা দিল, তারপর সে মোটামুটি সুস্থ হয়। এরকম আরেকটা এই ঘটনাগুলো হয়েছে। আমাদের বাসার সামনে একটা নিম গাছ ছিল, আম্মা ওখানে প্রায় দেখতো একটা সাদা একটা অবয়ব ওখানে দাঁড়িয়ে আছে নিম গাছের উপরে, একটা মানুষ দাঁড়ানোর মতন কোনো স্কোপ নাই, সেটা সম্ভব না, এটা সম্ভব না, একটা নিম গাছের উপরে। এবং এই জিনিসটা দেখতো আব্বা যখন নামাজ পড়তে বেরোতো ওই সময়। ইনফ্যাক্ট আমি আমার ফ্রেন্ডের যে ঘটনাটা বললাম, সেও বলেছিল নিম গাছে, মানে ওই যে গাছের উপরে, নিম গাছে যাই না আমি, গাছের উপরে দাঁড়িয়ে থাকতো বা গাছের উপরে বসে থাকতো। এই ব্যাপারগুলো খুব অদ্ভুত, এবং আমি অনেকগুলো ইমেল পেয়েছি, সেই ইমেলের মধ্যে এই টাইপের অনেকে লিখেছেন যে গাছের উপরে বসে থাকতে দেখেছেন, বা উঁচু কোনো জায়গায় ওঠা সম্ভব না এরকম জায়গায় বসে আছেন, পুরনো কোনো দেয়ালে বা পুরনো কোনো বাড়ির ছাদে বসে আছেন, এই ব্যাপারগুলো কিন্তু ঘটে। তারপর কি হলো? আব্বা যখন সকালে আব্বা বেসিক্যালি মনোভাব করে, ওই সময় যখন যায় ওই সময় আম্মা গেট পর্যন্ত আগে দিতে গিয়ে তখন দেখে যে আম্মা যখন গেটে আব্বা চলে গেছে, তখন আম্মা ব্যাক করে দেখে যে কোথাও কোনো বাতাস নাই, ওই নিম গাছটার ওখানে গাছটাকে শুয়াই ফেলতেছে, এরকম একটা মানে একটা ঝড় হয়ে যাচ্ছে ওই গাছটার উপর দিয়ে। এবং আম্মা লক্ষ্য করলো যে গাছের উপর একটা সাদা একটা মানুষের একটা অবয়ব। আম্মার কোনো দিকে জাস্ট ওই 7 জনেরই হয়তো বা তারা একজন আসছে যে এসে জানান দিচ্ছে মেজো বউ, আমার আব্বা হচ্ছে মেজো, তাকে পছন্দ করে, ওই জন্য তাকে বারবার দেখায়। তো লাস্ট যে ঘটনাটা আমাদের কেয়ারটেকার ঈদের আগে সে দেখলো আমাদের আমরা যেখানে থাকি আমাদের 4 তলায় থাকি, ও আমাদের কেয়ারটেকারটার ও আমাদের পোর্শনটাতেই থাকে। আচ্ছা, ওর কাছে মেইন গেটের চাবিটা থাকে, তো রাত্রেবেলা ও পানি টানি টানে, এইটা সেটা করে, ওই জন্য চাবিটা থাকে। হঠাৎ করে আমাদের গেটের সামনে আম্মার গেটের সামনে, আম্মার গেট একটা আমার গেট একটা, একই ফ্লোরে আম্মার গেটের সামনে একটা টব আছে, টবের ওখানে তার রাত্র সে বলতে পারে না কয়টা বাজে, সে আনুমানিক বলছে যে ভাই 2-3টা মতন বাজে। তো ওই সময় সে দেখলো একজন অনেক লম্বা একটা আলখেল্লা পরা সাদা দাড়ি, খুব সুন্দর দেখতে, মাথায় টুপি, দাড়ি, আলখেল্লা, ওই যে হজে যে আলখেল্লাটা পরা হয় বলা, জুব্বা যেটা, ওইটা পড়ছে, পরে ওর দিকে তাকায় তসবিহ গুনতেছে, চেহারা খুবই সুন্দর। ও তাকায় কয়েক সেকেন্ড দেখে ওর সাথে সাথে ওর মানে যে কাঁথে শুয়েছিল সেই কাঁথটা চেঞ্জ করে ও মানে অন্য কাঁথে শুয়েছে, যাতে সে মানে দেখতে না হয়। সে আবার সে কিছুক্ষণ পরে আবার ঘাটটা ওই কাঁথা থেকে ঘাটটা ঘুরিয়ে দেখলো, ওই লোকটা তখনও দাঁড়ায় আছে, তসবিহ পড়ছে। তারপরে সে কোন রকমের রাতটা পার করে, কিছুক্ষণ পরে সে ফিল করে যে ফজরের আজান দিচ্ছে, এরপরে তাকায় দেখি সে আর দেখেনি। পরের দিন আম্মাকে বললো, তো আম্মা বলার পরে যে বললো যে যা দেখছো ভালো দেখছো, সো এইটা নিয়ে আর কাউকে কিছু মানে বললো না তুমি। তো ইনফ্যাক্ট ওই তারা, আমি জানি না তাদের এক্সিস্টেন্স, তারা কিন্তু আমাদেরকে এই পর্যন্ত কোনো ক্ষতি করে নাই। এবং আমার আম্মা অনেক সময় আমি যখন এগুলো আমার ফ্রেন্ড সার্কেলে বা আমার সবাইকে যখন আমি ইন্টারেস্টেড একটা যখন আড্ডাতে বসি, ফ্যামিলি গ্যাদারিং বা ফ্রেন্ডস গ্যাদারিং এ বসি, তখন এগুলো যখন বিভিন্ন প্রসঙ্গ আসে, এগুলো যখন বলতে চাই, আম্মা দেখি যে রাজি হয় না, তুমি এগুলো বলো না। তো আমি ইনফ্যাক্ট
সেই জন্য আপনি হয়তো আপনার নাম টাম কোনো কিছু হয়তো বলতে চান। আমি আম্মাকেও না বলে আসছি আর কি আজকে, এই আর কি। হ্যাঁ, এবং মানে কি বলবো যে আমি যেটুকু বলবো যে আপনি খুব কায়দা করে আজকে নিজের বাসায় না থেকে শ্বশুর বাড়ি থেকে যেটা আমাকে বলছেন, আমি মহাখালী থেকে হ্যাঁ সেটাই। তো এখন সেটা হচ্ছে যে মানে যদি কোনোদিন মানে এরকম কোনোদিন কি হচ্ছে যে মানে আপনি কখনো চান যে আপনার সামনে এরকম কোনো কিছু আসুক? ওকে, তার মানে আপনার নিজের খুব ভয় লাগে? না, আমি চাই না, বাট আমি ফ্যামিলিগত ভাবে মানে অভ্যস্ত হয়ে গেছি। বাট এগুলো কিন্তু আমাদের বংশে মানে ছেলেদের সামনে যতখানি না ওরা এক্সপোজার হয়, আমাদের বংশে মানে আমাদের ওয়াইফদের, আমার চাচি, আমাদের জেনারেশনের আমার ওয়াইফ বা ভাবি যেটাই হোক, ওদের সামনে ওরা বেশি বেশি ধরা দেয়। মানে আমার ওয়াইফ ওই একবারই ফিল করছে, যেটা হচ্ছে আপনার ওই যে ফার্স্ট অ্যানিভার্সারিতে, রাইট, ওই দেয়ালের ওই সাইডটাতেই মানে ওর পিঠের বরাবরই 3টা সাউন্ড হয়েছে, যেটা কখনো ওইখানে কোনো দাঁড়িয়ে কেউ লোক দাঁড়িয়ে সম্ভব না। তো আপনাদের ফ্যামিলির সাথে এরকম ঘটনা, আপনি বলেন যে আপনাদের ফ্যামিলির প্রত্যেকের সাথে এরকম ঘটনা জড়িয়ে আছে, তো অনেকেই মানে আমি জানি না, মানে আমি কোনো কিছু প্রমাণ করতে যাচ্ছি না, তারপরে আমি যেটা বলছি যে অনেকেই মনে করেন যে আসলে এরকম কিছু আছে কিনা। মানে আপনাকে যদি জিজ্ঞেস করি, মানে একদম ব্যক্তি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আসলে আপনার কি মনে হয় আসলেই এই ধরনের জিন, আমরা বলি জিন সম্প্রদায়, যেটা আমাদের মাঝে আছে, এই সন্দেহ তো অবকাশ নাই, কিন্তু এই সমস্ত ঘটনা যে তারা ঘটায় বা মানুষের সামনে দেখা দেয়, এই ব্যাপারগুলো যে ঘটে, এটা আপনি কি নিজে বিশ্বাস করেন? আমি একজন মুসলিম হিসেবে অবশ্যই আমি বিশ্বাস করি। সেটা তো বিশ্বাস করেন, কিন্তু এক্সিস্টেন্স আছে, হ্যাঁ, যা মানে মানুষ যে দেখে, এটা আপনি বিশ্বাস করেন কিনা? জিন তো আছেই, জি আছে, তো মানুষজন যে দেখতে পারে বা যে কেউ যে কোনো সময় এক্সপেরিয়েন্স করতে পারে, এটা কি আপনি বিশ্বাস করেন? আমি যদিও দেখি নাই, বাট আমি তো ফিল করছি তাদের একটা তারা যে আসছে আমার সামনে, এই জিনিসগুলো ফিল করছি। বাট আমি ফিল করি যে হ্যাঁ, এটা মানুষজন দেখে, কারণ এটা আমরা পবিত্র কোরআনই আছে, ওদের মানে প্যারালাল এক্সিস্টেন্সটা এটা ওখানে উল্লেখ আছে। আমরা ওদেরকে দেখে আসলে অ্যাকচুয়ালি আমরা কেন ভয় পাই বা একটা স্ক্যাটার্ড হয়ে যাই, হয়ে যায়, একটা উইয়ার্ড সিচুয়েশনে পড়ি, এটা উচিত না। বাট আমাদের পবিত্র কোরআনে আছে যে আমরা আশরাফুল মাখলুকাত, ওদেরকে দেখে আমাদের ভয়ের কিছু না, আমরা ফার আমরা সুপিরিয়র ওদের থেকে, রাইট। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট করে অনেক কিছু ম্যানেজ করে আপনাকে আসতে হয়েছে, মানে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবং আমরা যে ডেকেছি সঙ্গে সঙ্গে আপনি সাড়া দিয়েছেন। আমার একটু বলে নিই, আমার ওয়াইফের আরো বেশি ইন্টারেস্টেড, বেসিক্যালি আমি আপনাদের এই প্রোগ্রামটা সম্পর্কে জানতাম না, আমার ওয়াইফে আমাকে উদ্বুদ্ধ করছে, ইমেইলে লিখেছিলেন সেটা। তো ওর আসার কথা ছিল, আমার 3 বছর একটা মেয়ে আছে, তো ওর জন্য যাই হোক ওকে আসলে হয়তো একটু সমস্যাই হতো। তো ভাবি, আপনাকেও থ্যাংকস জানাচ্ছি যদি আপনি শুনে থাকেন এই মুহূর্তে, যে আপনার কারণেই আমরা পেয়েছি, এবং আজকে অসংখ্য মানুষ আমাদেরকে SMS করে জানাচ্ছেন যে ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভয় লাগছে তারপরে ভালো লাগছে, ভয় লাগছে তারপরে ভালো লাগছে। এটা শুধুমাত্র আজকে যারা এখানে উপস্থিত ছিলেন, কষ্ট করে আমাদের মাঝে এসেছিলেন, তাদের কারণেই সম্ভব হয়েছে, এবং যারা এসেছিলেন, প্রথম 2জন বন্ধু বাতনদের ঘটনাটা আমরা শুনেছি, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এখন এই পর্যন্ত এখানে আছেন, খালেদ ভাইকে ধন্যবাদ। আপনারা যারা এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, আপনাকেও ধন্যবাদ। আশা করছি যে যারা শুনছিলেন এতক্ষণ, আপনার নামটা আরেকবার বলবেন? শাহিন, আপনাকে ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে শুনছিলেন, তাদেরকে আর কষ্ট দিব না, বরং বলবো যে আপনাদের রাতটা অনেক সুন্দর যাক, সামনের দিনগুলো অনেক সুন্দর হয়ে আসুক আপনাদের জীবনে, সেটাই আশা করব। আপনারা যারা ইমেল পাঠিয়েছেন এতক্ষণ কষ্ট করে, যারা SMS পাঠিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি এখনো সোহাগ, ইনাম, সাইমা, অমি, ইমতিয়াজ, কবির, জোনায়েদ, সাজ্জাদ, ফরহাদ, জেরিন, আসিফ, তারপরে এছাড়াও দেখতে পাচ্ছি যে জুয়েল, তারপরে বৃন্ত, সনি, সজীব সহ অনেকে আমাদের সাথে জয়েন করেছেন, অনেক নতুন নাম, অনেক কিছু। এবং আমি অবশ্যই আপনাদের কথা দিচ্ছি যে এই SMS গুলো আমি সযত্নে রাখবো, যাতে আগামী সপ্তাহে আপনাদের সামনে SMS গুলো নিয়ে আসতে পারি বা তুলে ধরতে পারি। অ্যান্ড স্টে টিউন টু রেডিও ফুর্তি, সবসময় রেডিও ফুর্তির সঙ্গে থাকবেন, বেশি বেশি করে ভূত FM এর জন্য নিজেদের মনে সাহস সঞ্চয় করবেন, সেটা খুব ইম্পর্টেন্ট। আর যারা SMS পাঠাতে চান, তারা তো নিয়মটা চায় না, আজকে SMS পাঠিয়ে তেমন আর কোনো লাভ নেই, তবে ইমেল করে, যারা বিশেষ করে ইমেল করতে বলবো তাদেরকে, যারা বড় ঘটনা শেয়ার করতে চান এবং যারা বেসিক্যালি আমাদের শোতে আসতে চান এবং লাইভ আপনার এক্সপিরিয়েন্স শোনাতে চান সমস্ত লিসনারদেরকে, তাদের জন্য বলছি আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ভূত FM, BHOOT, ভূত FM @radio ফুর্তি RADIO FOORTI ফুর্তি .fm। এখানে আপনাদের ইমেল গুলো সেন্ড
সেন্ড করতে পারেন আমাদের কাছে। সেই ইমেল থেকেই আজকে যারা যারা গেস্ট এসেছিলেন প্রত্যেকেই ইমেলের মাধ্যমে এসেছিলেন এবং ইমেলে আপনাদের গল্পগুলো বা ঘটনাগুলো আমরা জানতে পারি এবং সেইভাবে আপনাদেরকে আমরা এখানে নিয়ে আসি, সিলেক্ট করি সেভাবে। সো আপনারা বেশি বেশি করে ইমেল পাঠাবেন আমাদেরকে। আমাদের চমৎকার ইমেল পাঠিয়েছেন আরো অনেকেই, তাদের আমি নাম বলতে পারি নাই সময়ের অভাবে, সেটা আমাদেরকে আনোয়ার শাহাদাব, আপনার ইমেল আমাদের অনেক ভালো লেগেছে। আমাদেরকে ইমেল করেছিলেন হান্নান নয়ন, আপনার ইমেল আমাদের অনেক ভালো লেগেছে। আমাদেরকে ইমেল করেছিলেন মেহেদি রিভান, আপনার ইমেল আমাদের অনেক ভালো লেগেছে। রাসেল আল সালেহিন, আপনার ইমেল অনেক ভালো লেগেছে। আলিফ, আপনার ইমেল অনেক ভালো লেগেছে। সজীব মাহমুদ খান, আপনার ইমেল অনেক 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 বেশি ভালো লেগেছে। এবং এরকম ইমেল কিন্তু আমরা রেগুলার অসংখ্য পাচ্ছি আপনাদের কাছ থেকে। সুতরাং হয়তো সবাই শোতে আসছেন না, এছাড়া আমি দেখতে পাচ্ছি যে ডিজে লিমন, তারপরে শাহ আরিয়ান, তারপরে তুষার রহমান, আপনাদের ইমেলগুলো আমাদের অনেক ভালো লেগেছে। সো ইমেল করবেন, রেডিও ফুর্তির সাথে সবসময় থাকবেন এবং চেষ্টা করব আপনাদেরকে নতুন ধরনের এক্সপেরিয়েন্স দিতে আগামী সপ্তাহে, এবং চেষ্টা করব আমরা সবাই মিলে আবার আগামী শোটা একসাথে এনজয় করতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, কারণ ফুর্তি থেকে আপনাদের একটা রিফ্রেশমেন্ট হবে এবং রিফ্রেশমেন্ট হলে আপনারা আগামী সপ্তাহে আমাদের ভূত FM শুনতে পারবেন। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে ঠিক রাত 11:59 শুক্রবারে অন্য রেডিও ফুর্তিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্লে করব এবং প্লে করবো কি এই গানটার মাধ্যমে উইশ করব। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। বাই মেরুন 5।